আচ্ছা, ঠিক আছে। আজকে এই চ্যাপ্টারটা হচ্ছে শেয়ার বন্ড ডিবেঞ্চারের চ্যাপ্টার। তো আমরা প্রথমেই আমরা জানবো যে সাধারণ শেয়ার কি জিনিস, সাধারণ শেয়ারের শেয়ার হোল্ডাররা কিভাবে আম, কিভাবে তারা হচ্ছে গিয়ে মুনাফা পান, কিভাবে কি পান, হ্যাঁ, সমস্ত কিছু আমরা জানবো। বন্ড কারা, বন্ড হোল্ডার কারা, ডিবেঞ্চার হোল্ডার কারা, ঠিক আছে, সমস্তটাই আমরা আজকে জানবো। দেখে তো, সাধারণ শেয়ার বা কমন স্টক, এটা হচ্ছে গিয়ে আপনাদের কালকেও আমি বুঝিয়েছি যে ধরেন অনেক বড় একটা হচ্ছে গিয়ে মূলধন, ঠিক আছে, অনেক বড় ধরনের একটা মূলধন, ধরেন 100 কোটি টাকার একটা মূলধন, ঠিক আছে, ধরেন 100 কোটি টাকার একটা মূলধন, ঠিক আছে, 100 কোটি টাকার মূলধন। সেই মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে, হ্যাঁ, ছোট ছোট খণ্ডে বিভক্ত করে আপনার হচ্ছে আম, আহ, সাধারণ শেয়ার হিসেবে বিক্রয় করা হয়। কোন কোম্পানি, মানে কোন বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে? যৌথ মূলধনের ক্ষেত্রে, যৌথ মূলধনের ক্ষেত্রে, ঠিক আছে, যৌথ মূলধনের ক্ষেত্রে। হুম, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। হুম, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে অনেক বড় একটা শেয়ার, অনেক বড় একটা মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে এরপর হচ্ছে গিয়ে ইউনিট গুলোকে বিক্রি করা হয়। এইটাই হচ্ছে মূলত আপনার হচ্ছে কমন স্টক, ঠিক আছে। তো যেহেতু মূলধন দেখছে এরা সবাই, ধরেন হচ্ছে গিয়ে 100 কোটি টাকা শেয়ার, টোটাল শেয়ার, এইটা হচ্ছে গিয়ে ধরেন ছোট ছোট খণ্ডে বিভক্ত, প্রত্যেকটা শেয়ারের দাম আপনার হচ্ছে 100 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে কয়টা শেয়ার এখানে আছে? ধরেন 1 কোটি শেয়ার এখানে আছে। তো 1 কোটি শেয়ার যে হোল্ডার, যারা আছে 1 কোটি শেয়ারের এই যে হোল্ডার, এরাই কিন্তু কোম্পানির প্রকৃত মালিক। হ্যাঁ, তো এরা কি করে? যারা হচ্ছে গিয়ে মূলধন দেয়, ধরেন আপনি কোম্পানি একটা মূলধন দিলেন, তো আপনি কি অর্জিত মুনাফা বা অর্জিত মুনাফা, মুনাফা মানে কি, মানে নিট লাভ যখন হচ্ছে কোম্পানির, তখন সেইটা হচ্ছে গিয়ে আপনি পাবেন। আবার ধরেন হচ্ছে গিয়ে কোম্পানির মানে যেহেতু হচ্ছে গিয়ে মানে আহ, আপনি হচ্ছে গিয়ে কোম্পানির মালিক, তো আপনি হচ্ছে গিয়ে কোম্পানির রিস্কটাও আপনি নিবেন, ঠিক আছে, কোম্পানির যাবতীয় ডিসিশন আপনি মেক করবেন, ঠিক আছে। তো আহ, অর্জিত হচ্ছে কি মুনাফা লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টিত হয়। আর হচ্ছে কি সাধারণ লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা মোটামুটি আম, আপনার হচ্ছে নিয়মিত হারে হচ্ছে গিয়ে লভ্যাংশ পেতে থাকে, ঠিক আছে। কিন্তু কখনো কখনো যদি হচ্ছে গিয়ে কোম্পানির আম, লাভ না হয়, হ্যাঁ, লাভ না হয়ে যদি ধরেন লস হয়, তাইলে কি, তাইলে কিন্তু সে হচ্ছে গিয়ে আর লভ্যাংশ পাবে না। লভ্যাংশ নাও পেতে পারে, ঠিক আছে, কোম্পানি যদি হচ্ছে গিয়ে আপনার আম, আম, মানে যদি হচ্ছে গিয়ে লভ্যাংশ না দিতে চায় কোম্পানি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে লভ্যাংশ নাও পেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক না। যেমন হচ্ছে আপনি যদি ঋণ হোল্ডার হন, ঠিক আছে, ঋণ, আপনি যদি কোনো কোম্পানিতে ঋণ দেন, লোন দেন, ঠিক আছে, তাইলে কিন্তু হচ্ছে কোম্পানি যেমন আপনাকে সুদ দিতে বাধ্য, এখানে কিন্তু আপনি কোম্পানির মালিক, আপনি কোম্পানি লাভ হইলেও আপনার হচ্ছে রিস্ক বিয়ার করতে হবে, লস হইলেও সেইটার রিস্কও আপনার বিয়ার করা করা লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু কোম্পানিতে লভ্যাংশ প্রদানের জন্য, যে কোম্পানি লভ্যাংশ দেয় নাই কেন, সেটার জন্য কিন্তু আপনি কোম্পানিকে হচ্ছে গিয়ে ক্লেম করতে পারবেন না, ঠিক আছে, কোম্পানিকে ক্লেম করতে পারবেন না, এইটা সত্য, এটা যেমন সত্য। কিন্তু কালকে আমরা একটা আম, মানে তহবিল দেখেছিলাম, আপনারা মনে করতে পারেন কিনা, লভ্যাংশ সমতাকরণ তহবিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লভ্যাংশ সমতাকরণ তহবিল আপনারা হচ্ছে গিয়ে কালকে শুনেছেন। হ্যাঁ, তো আহ, কিন্তু এই জিনিসটা কিন্তু ভালো না যে কোনো কোম্পানির ক্ষেত্রে। আপনি হচ্ছে গিয়ে লভ্যাংশ যদি না দেন, মানে ধরেন আমি শেয়ার, একটা একটা কোম্পানির শেয়ার কিনেছি, এখন আমি সাধারণভাবেই, স্বাভাবিকভাবেই
আমি হচ্ছে লাভের উদ্দেশ্যে শেয়ারটা তো কিনছি, তাই না? লভ্যাংশ পাওয়ার উদ্দেশ্যেই আমি শেয়ারটা কিনেছি, তাই না? এখন কোম্পানি ধরেন হচ্ছে গিয়ে লভ্যাংশ দিল না, অনেক বছর হচ্ছে গিয়ে তারা লভ্যাংশ দিচ্ছে না, তো এই জিনিসটা কি আসলে কোম্পানির জন্য ভালো? আমি কি সেই মানে লভ্যাংশ না দেওয়া কোম্পানি শেয়ার কি আমি হচ্ছে গিয়ে কিনবো আবার? হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে আমি আপনার কাছে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ঠিক আছে, আপনি কি এই কোম্পানির শেয়ার কি কিনতে চাবেন কিনা, ঠিক আছে? নাকি হচ্ছে গিয়ে একটা কোম্পানি নিয়মিত লভ্যাংশ দিচ্ছে, সেই কোম্পানি থেকে আপনি শেয়ার কিনবেন? অবশ্যই যে কোম্পানি হচ্ছে কি নিয়মিত শেয়ার দিচ্ছে, শেয়ারের লভ্যাংশ দিচ্ছে, আপনি সেই কোম্পানি থেকে কিনবেন। তো এই মানে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কি কি হয়, যারা যেই কোম্পানিগুলো হচ্ছে গিয়ে শেয়ারের লভ্যাংশ দিচ্ছে না, তাদের কি হয়, তাদের হচ্ছে গিয়ে একটা সুনাম ক্ষুণ্ণ হওয়ার ভয় থাকে। তো এই কারণে সুনামটা ধরে রাখার জন্য কোম্পানি কি করে, যখন বেশি লাভ হয় তখন সমস্ত টাকাটাই তারা হচ্ছে গিয়ে লভ্যাংশ হিসেবে না দিয়ে একটা ছোট একটা অ্যামাউন্ট সরায় রাখে, একটা তহবিলে সরায় রাখে, ঠিক আছে? তো যখন লস হয় কোম্পানিতে, বা হচ্ছে কি এমন সিচুয়েশন আসে যে হচ্ছে গিয়ে কোম্পানি আপনার হচ্ছে লভ্যাংশ দিতে পারছে না, এমন একটা সিচুয়েশন হয়, হ্যাঁ, ইকোনমিক ধরেন ক্রাইসিস চলতেছে, তখন কি করে এই কোম্পানিগুলো হচ্ছে গিয়ে এই তহবিল থেকে আপনার হচ্ছে গিয়ে আহ টাকা নিয়ে লভ্যাংশ দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে লভ্যাংশ সমতাকরণ তহবিল, এটা আমরা কালকে পড়েছিলাম, ঠিক আছে? তো হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গিয়ে আছে যে হচ্ছে আপনি যদি হচ্ছে গিয়ে কোম্পানির যদি আপনার সুনাম ক্ষুণ্ণ হয়, কোম্পানির শেয়ারের ডিমান্ড কমে যায়, ডিমান্ড কমে যাওয়া মানে কি, একটা জিনিসের ডিমান্ড কমে যাওয়া মানে ওই জিনিসের মূল্য হ্রাস পাওয়া, ওই জিনিসের প্রাইস কমে যাওয়া, ঠিক আছে? তো এই যে এখানে এখানে কথাটা আছে যে শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ প্রদান করতে না পারলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়, যা কোম্পানির জন্য ভালো না। আর সেকেন্ডারি মার্কেট কি জিনিস, এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট এই জিনিসটা আসলে কি। এটা আমরা সামনের দিকে হচ্ছে গিয়ে পড়বো, ঠিক আছে? আম, এটা হচ্ছে গিয়ে মাথায় রেখেন যে সামনের দিকে আমরা পড়বো। তারপরও আমি একটু বলে রাখি, ঠিক আছে, যে ধরেন কোনো একটা কোম্পানি, ঠিক আছে, কোনো একটা কোম্পানি নতুন শেয়ার ইস্যু করছে, হ্যাঁ, যদি নতুন শেয়ার ইস্যু করে সেক্ষেত্রে কোম্পানির কি করতে হয়, কোম্পানি হচ্ছে কি আমাদের যে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে, সেখান থেকে হচ্ছে অনুমোদন আনে, তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা আন্ডার রাইটিং খরচ মানে মধ্যস্থতা, যে আপনার শেয়ারটা হচ্ছে বিক্রি করা হবে, সেই সেখানে হচ্ছে গিয়ে একটা বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, একটা জমকালো বিজ্ঞাপন দেয়, হ্যাঁ, সেখানে হচ্ছে গিয়ে মধ্যস্থতাকারী হিসাবে আন্ডার রাইটার হচ্ছে নিয়োগ করা হয়, হ্যাঁ, সেখানে একটা খরচ হয়, তো বিজ্ঞাপনের একটা খরচ হয়, এই সমস্ত খরচ টরচ দিয়ে তারা হচ্ছে গিয়ে মার্কেটে একটা বিজ্ঞাপন ছাড়ে, মার্কেটে একটা হচ্ছে গিয়ে ছাড়ে, হাই হাই হুলস্থুল ছাড়ে যে আচ্ছা আমরা হচ্ছে অমুক কোম্পানি এত টাকার এতগুলা শেয়ার ছাড়ছে, আপনারা প্লিজ কাইন্ডলি হচ্ছে গিয়ে যারা কিনতে চান তারা কিনতে পারেন, ঠিক আছে? এবং কোম্পানি ডিটেলস এই কোম্পানি হচ্ছে গিয়ে মূলধন এই, হ্যাঁ, সমস্ত ডিটেলস কোম্পানির থাকে, হ্যাঁ, সমস্ত আয় ব্যয় বিবরণী কোম্পানির থাকে। তো তখন হচ্ছে গিয়ে যারা শেয়ার হোল্ডার ইনভেস্টর আছে তারা অ্যাট্রাক্টেড হয়, এবং শেয়ার হোল্ডাররা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন করে, শেয়ার হোল্ডাররা হচ্ছে গিয়ে কেনার জন্য ইয়ে করে, ঠিক আছে? এরপরে হচ্ছে কি শেয়ার হোল্ডাররা এখন তো মূলত হচ্ছে আপনার ইয়াতে মানে আপনার কি বলে আম, কি বলে এটা হচ্ছে গিয়ে ওভার দ্য কাউন্টারে না হয়ে আপনার হচ্ছে ইয়াতে হয়, কি বলে অনলাইনেই হচ্ছে গিয়ে শেয়ার ক্রয় বিক্রয় হইতে পারে, ঠিক আছে? তো এখানে তখন হচ্ছে গিয়ে শেয়ার যে ইনভেস্টররা তখন শেয়ার ক্রয় করতে পারে। তো এই যে প্রথমবার যে শেয়ারটা ইস্যু করা হইলো, প্রথমবার যে শেয়ারটা হচ্ছে গিয়ে আপনাদের মানে মার্কেটে ইস্যু করা হইলো, এই শেয়ারটা হচ্ছে কি এই শেয়ারটা কোন মার্কেটে ইস্যু করা হইলো, এইটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল পাবলিক অফারিং যেটাকে বলে, আইপিও যেটাকে বলে, আইপিওর মাধ্যমে প্রথমবার শেয়ার ইস্যু করলে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি মার্কেট, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ধরেন আমি একজন শেয়ার হোল মানে আমি আইপিও থেকে শেয়ারটা কিনছিলাম, ঠিক আছে, 10 টাকা দিয়ে কিনছিলাম, এখন শেয়ারটার দাম বাড়তে বাড়তে আপনার হচ্ছে
13 টাকা হয়েছে, কিন্তু আমি এখন শেয়ারটা বিক্রি করতে চাই, ঠিক আছে? আমি শেয়ারটা বিক্রি করতে চাইলে আমি এক্সিস্টিং কোম্পানির মানে এক্সিস্টিং কোম্পানির মালিক, আমি যদি হচ্ছে শেয়ারটা বিক্রি করতে চাই, তখন সেইটা হবে সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয়, ঠিক আছে? তো প্রথমবার কোম্পানি যেটা বিক্রি করবে সেইটা হচ্ছে গিয়ে প্রাইমারি মার্কেট। আমি এক্সিস্টিং মালিক হইয়া যেইটা হচ্ছে গিয়ে কোম্পানি শেয়ার যদি বিক্রি করি, তো সেটা হচ্ছে গিয়ে আপনার সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো সেকেন্ডারি মার্কেটে হচ্ছে গিয়ে মানুষজনের হচ্ছে কি শেয়ারের মূল্য হ্রাস পায়। তো যেটা হচ্ছে কোম্পানির জন্য ভালো না, কোম্পানির গুডউইলের জন্য ভালো না। এই কারণে হচ্ছে গিয়ে আপনার কি অলওয়েজ কোম্পানি চায় কি যে সেকেন্ডারি মার্কেটে মূল্যটা যেন হাই করা হয়, মূল্যটা যেন বাড়ানো যায়, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে কোম্পানি সবসময় ট্রাই করে, কোম্পানি সবসময় চায়, ঠিক আছে? মূল্য হ্রাস এরকম ভাবে পড়ে যায়, তাহলে তো কোম্পানির হচ্ছে গুডউইলটা খারাপ হয়ে যায়, কোম্পানি হচ্ছে কি ওইটা কখনোই চায় না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে গিয়ে আপনার লভ্যাংশ সমতাকরণ একটা তহবিল তৈরি করা হয়, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর আম, আপনার মালিক হিসাবে আপনার ক্লেম হচ্ছে গিয়ে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গিয়ে আপনার লাভের উপরে ক্লেম, আর একটা হচ্ছে গিয়ে আপনার সম্পত্তির উপরে ক্লেম। এইটাও কিন্তু মালিক হিসাবে আপনার আম, দাবি, ঠিক আছে? তো কোম্পানির যখন শেষ হয়ে যাবে, মানে কোম্পানি যখন অবসায়নকাল, তখন সম্পত্তি হতে বিক্রিকৃত যে অর্থটা, সেইটা হচ্ছে কে পাবে? সেইটা হচ্ছে গিয়ে ধরেন সেটা কিন্তু পাওয়ার জন্য অনেক স্টেক হোল্ডার্স আছে, ঠিক আছে? ধরেন সম্পত্তি, ধরেন কোম্পানি হচ্ছে গিয়ে আর বেশি দিন চললো না, অনেক দিন লস হইলো, লস হইতে 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 একটা সময় হচ্ছে কোম্পানি ডিসিশন নিল যে আমরা আর বিজনেস করব না। হ্যাঁ, তখন তখন কি জিনিস করা হয়? তখন হচ্ছে গিয়ে আপনার এই যে সমস্ত পাওনাদারের এই যে কোম্পানির হচ্ছে যে সম্পত্তিগুলো, এই সম্পত্তিগুলো হচ্ছে গিয়ে আপনার বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, বিক্রি করে যে অর্থটা আছে সেটা কি করা হয় যে আপনার হচ্ছে যারা পাওনাদার ছিল, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে আপনার আম, আপনি হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে আম, পণ্য ক্রয় করা হয়েছিল, ঠিক আছে? ওদেরকে হচ্ছে গিয়ে টাকা দেওয়া হয়। তারপর হচ্ছে যারা ঋণ দিছিল তাদেরকে টাকা দেওয়া হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আপনার যারা আম, আরো কোম্পানির হচ্ছে গিয়ে স্টেক হোল্ডার্স আছেন, হ্যাঁ, কোম্পানির যারা হচ্ছে গিয়ে ধরেন এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের বেতন বেতন টেতন যা কিছু আছে, যাদের মানে যেটা যাদের প্রাপ্য, সমস্ত কিছু মিট আপ করা হয়। তো এই সমস্ত কিছু অগ্রাধিকার শেয়ার মালিকদের, অগ্রাধিকার শেয়ার কি জিনিস এটা আমরা সামনে পড়বো। তো ওদের হচ্ছে গিয়ে দাবি মেটানোর পরে, সমস্তটার পরে আপনার হচ্ছে আপনি যেহেতু কোম্পানির মালিক, মালিকের দাবি হচ্ছে গিয়ে মেটানো হয়, প্রকৃত মালিক আপনি, প্রকৃত মালিকের দাবি মেটানো হয়, ঠিক আছে? শুনতে পাচ্ছেন না নাসরিন আপু? নাসরিন আপুর কি সমস্যা? আপনি অডিও জয়েন করেছেন? আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুভ, শুভ ভাই, সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনলে ক্রেতার লাভ কি? এখন দেখেন, সেকেন্ডারি মার্কেটে কিন্তু হচ্ছে গিয়ে শেয়ারের মূল্য হ্রাসও পাইতে পারে, আবার হচ্ছে গিয়ে শেয়ারের মূল্য কমতেও পারে, বাড়তেও পারে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার আহ স্টেবল না, ঠিক আছে? কখনো স্বর্ণের দাম যেমন হচ্ছে গিয়ে কমে আবার বাড়ে, এরকম একটা ব্যাপার আছে না? তো শেয়ারের দামও সেরকম, ঠিক আছে? ধরেন আপনি আমার কাছ থেকে 13 টাকায় কিনছেন, মানে ওই যে আমি যে উদাহরণটা দিলাম না, যে হচ্ছে আমি কোম্পানি থেকে আইপিও থেকে আমি কিনছিলাম হচ্ছে 10 টাকার, যখন হচ্ছে গিয়ে কোম্পানি 13 টাকায় আসছে, হ্যাঁ, তখন হচ্ছে আমি বেচে দিছি, ঠিক আছে? শেয়ারটা হচ্ছে গিয়ে বেচে দিছি, আপনার কাছে ধরেন বেচলাম, ঠিক আছে? তো আপনি মনে করতেছেন কি? আপনি মনে করতেছেন আপনিও একজন ইনভেস্টর, আমিও একজন ইনভেস্টর। আমি ইনভেস্টর হিসেবে মনে করতেছি এই শেয়ারের দাম আর বাড়বে না, ঠিক আছে? অথবা আমার ক্যাশ ফ্লোর খুবই প্রয়োজন, ঠিক আছে, আমার 13 টাকার খুবই প্রয়োজন, ঠিক আছে? এই জন্য আমি শেয়ারটাকে বিক্রি করে দিতেছি। হ্যাঁ, আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, আমি বিক্রি করে দিতেছি, আমি মনে করতেছি শেয়ারের আর দাম বাড়বে না। কিন্তু আপনিও কিন্তু মার্কেটে একজন এক্সিস্টিং ইনভেস্টার্স, ঠিক আছে? তো আপনি মনে করতেছেন কি
এই শেয়ারটার মানে কোম্পানির যে অবস্থা, কোম্পানির যে মুনাফার ট্রেন্ড, বা কোম্পানির যে হচ্ছে গিয়ে সম্পত্তি আছে, বা কোম্পানির যে বিজনেস প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে কোম্পানি আরো সামনে অনেক লাভ করবে। এবং কোম্পানি লাভ করলে কি হবে, শেয়ারের মূল্যও বাড়বে। ঠিক আছে, আপনি মনে করতেছেন শেয়ারের দাম আরো বাড়বে। তো এই কারণে আপনি কি করবেন, আপনি ওই 13 টাকা দিয়ে মানে ওই শেয়ারটা কিনবেন। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা ধরেন হচ্ছে গিয়ে 15 টাকা, 15 টাকায় হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে 15 টাকায় আসলে শেয়ারের মূল্যটা আপনি হচ্ছে গিয়ে বেচে দিবেন। ঠিক আছে, মাঝখানে আপনার দাম কত, আপনার আপনার প্রফিট কত, আপনার হচ্ছে গিয়ে 2 টাকা হচ্ছে গিয়ে লাভ হইলো। ঠিক আছে, ধরেন এরপরে আপনার এরপরে ধরেন হচ্ছে গিয়ে আপনার শেয়ারের মূল্য 15 টাকা হইলো, আপনি হচ্ছে গিয়ে মাঝখানে 2 টাকা লাভ করলেন। ঠিক আছে, কিন্তু অ্যাজ এ ইনভেস্টর, আপনার অনুমান ধরেন ঠিক হইতেও পারে, নাও হইতে পারে। ধরেন আপনার স্পেকুলেশন ঠিক হইলো না, এই যে অনুমান করা, এই অনুমান করা কি বলে, স্পেকুলেশন বলে। ঠিক আছে, ধরেন আপনার স্পেকুলেশন ঠিক হইলো না, আমার স্পেকুলেশন ঠিক হইলো। আমার স্পেকুলেশন অনুযায়ী এই যে শেয়ারের মূল্য হইলো আপনার কত টাকা, শেয়ারের মূল্য ধরেন 11 টাকা হইছে। ঠিক আছে, কিন্তু এখন 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 ব্যাপারটা হইছে কি যে 11 টাকা হইছে, তো আহ, তো ব্যাপার হইলো কি যে পরবর্তীতে আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, এখন শেয়ারের দাম হচ্ছে গিয়ে কমে গেছে, কিন্তু সামনে আপনি যদি আরো হোল্ড করেন, তাইলে হচ্ছে গিয়ে ধরেন শেয়ারের দাম আম, আপনার হচ্ছে গিয়ে বাড়বে। হ্যাঁ, শেয়ারের দাম হয়তো আরো বাড়বে। তো ধরেন হচ্ছে গিয়ে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এরকম ওয়েট করলেন, তারপর একটা সময় আইসা হচ্ছে গিয়ে শেয়ারের দাম ধাম কইরা হচ্ছে গিয়ে ধরেন 14 টাকায় চলে আসলো। হ্যাঁ, তারপরে আপনি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি তো 13 টাকা দিয়ে কিনছিলাম, এখন হচ্ছে গিয়ে ওকে, আমি ওকে, আর হয়তো উম, মানে শেয়ারের দাম নাও বাড়তে পারেন, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে গিয়ে বেচে দিবেন, আপনার হচ্ছে গিয়ে দেখা গেল যে এই 1 টাকা লাভ হইলো। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে শেয়ারের হচ্ছে আপনার, এইটা যেটা আমি বুঝাইলাম, এইটা হচ্ছে গিয়ে কম মানে শেয়ারের হচ্ছে আপনার এইরকম লাভ পাওয়ার জন্য অনেকে হচ্ছে গিয়ে শেয়ার ক্রয় করে। আবার অনেকে আছে যারা হচ্ছে গিয়ে আপনার শেয়ারের যে নিয়মিত লভ্যাংশ পাওয়ার জন্য অনেকে হচ্ছে গিয়ে ক্রয় করে। এক এক ধরনের মার্কেটে এক এক ধরনের ইনভেস্টার্স আছে। ঠিক আছে, যে একটা শেয়ার ধরেন হচ্ছে গিয়ে যারা নিয়মিত লভ্যাংশ দেয়, ধরেন গ্রামীণ ফোন, হ্যাঁ, গ্রামীণ ফোন থেকে আপনি একটা শেয়ার কিনে রাখলেন, ওইটা ধরেন আপনি 5 বছর 10 বছরের জন্য কিনলেন, ওইটার থেকে আপনার নিয়মিত লভ্যাংশ আসতেছে। তো নিয়মিত লভ্যাংশ ওইটুকুই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে লাভ। ঠিক আছে, লাভ হিসাবে রইলো। তো মার্কেটে এক এক ধরনের ইনভেস্টর হোল মানে বিলং করে। তো আপনি কোন ক্যাটাগরির, কে আপনি কি হচ্ছে গিয়ে এই যে শেয়ার একবার কিনা এক সুইফটলি আপনি বেচা তারপরে হচ্ছে লাভ পেতে চান, নাকি হচ্ছে লভ্যাংশ পাইয়া হচ্ছে গিয়ে আপনি লাভবান হইতে চান, সেটা হচ্ছে কি আপনার ডিসিশন। হ্যাঁ, এই মূলত লাভবান হওয়ার জন্য, লাভের আশায় মানুষজন হচ্ছে সেকেন্ডারি মার্কেটে বলেন বা আইপিও তে বলেন, যেখানেই হচ্ছে গিয়ে মানে সবাই হচ্ছে গিয়ে কিনে, মানে যেই মার্কেটেই হোক সেই মার্কেটে হচ্ছে আর কি কিনে, শেয়ার কিনে। বুঝতে পারছি, অল টাইম অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, আপনি তো যে কোনো সময়ই হচ্ছে গিয়ে কিনতেও পারবেন, বেচতেও পারবেন। বায়ার কেন, সেলার্সরাও হচ্ছে গিয়ে সবসময় অ্যাক্টিভ থাকে। শেয়ার কি ব্যাংকের প্রতিদ্বন্দ্বী? না, শেয়ার ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হবে কেন? দেখেন, ব্যাংক আলাদা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আর শেয়ার আলাদা ইনভেস্টমেন্ট। আপনি যদি ব্যাংকে টাকাটা রাখেন, ঠিক আছে, আপনার সুদের হার কি একদম লিমিটেড না? ধরেন আপনি 10% করে হচ্ছে গিয়ে সুদ পাবেন। ঠিক আছে, আপনি আপনার কাছে আছে ধরেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে। ঠিক আছে ভাই, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, এই টাকাটা আপনি হচ্ছে কি ব্যাংকে রাখতে পারেন ইনভেস্টর হিসেবে, আবার হচ্ছে গিয়ে আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, আপনার যদি রিস্ক নেওয়ার মানসিকতা থাকে, আপনি শেয়ারে ইনভেস্ট করতে পারেন। আপনার যদি মানে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি না থাকে, হ্যাঁ, তাহলে আপনি ব্যাংকেও হচ্ছে গিয়ে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, ইনভেস্টমেন্টের এক একটা উৎস, মানে শেয়ার হলে একটা উৎস,
আর মানে একটা জায়গা, একটা উৎস বলতেছি, জায়গা, ব্যাংক হচ্ছে আর একটা জায়গা, ঠিক আছে? ধরেন আপনি আহ, একটা স্টেবল ইনকাম পাইতে চান, 10 লাখ মানে 1 লাখ টাকার উপরে আপনি 10% একটা সুদ পাইতে চান, ঠিক আছে? সুদটা কি একেবারে হচ্ছে গিয়ে লিমিটেড না, আপনার ব্যাংক হচ্ছে গিয়ে ধসায় যাক, ব্যাংক হচ্ছে গিয়ে না থাকুক, তারপরও আপনি 10% হচ্ছে গিয়ে যে সুদ আপনার পাওয়ার কথা, সেইটা আপনার আপনি পাবেনই, হচ্ছে এটা যদি আপনার এক্সট্রিম কেস না হয়, হ্যাঁ, ওই সুদটা আপনি পাবেন, ঠিক আছে? কিন্তু শেয়ারের ক্ষেত্রে ঝুঁকি আছে। ঝুঁকিটা কিরকম? আপনি এই যে আপনি হচ্ছে গিয়ে আপনি মুনাফা পাইতেও পারেন, মুনাফার মানে কি, লভ্যাংশ, লভ্যাংশ আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু আবার লভ্যাংশ কিন্তু আপনার হচ্ছে ওই যে আপনি ওই ব্যাংকের মতো না, ঠিক আছে, যে আপনি একেবারে 10%ই পাবেন, এটা ব্যাংকের মতো মোটেও না। এটা কোম্পানি হচ্ছে গিয়ে যত টাকা সুদ দিবে, কোম্পানি হচ্ছে গিয়ে যদি অনেক বেশি আহ ধরেন হচ্ছে গিয়ে আহ অনেক বেশি মুনাফা পায়, হ্যাঁ, অনেক বেশি মুনাফা করে, নিট মুনাফা অনেক বেশি হয়, তখন ধরেন আপনাকে অনেক বেশি লভ্যাংশ দিতে পারে, আবার হচ্ছে গিয়ে একেবারে কম লভ্যাংশও দিতে পারেন, হ্যাঁ। দেখা গেল যে ব্যাংকে 10% মানে সুদে আপনি যত টাকা পাইতেন, কোম্পানি আপনাকে তার থেকে বেশি লাভ দিতে পারে, আবার 10% থেকে আপনার কমও লাভও দিতে পারে, ঠিক আছে? আবার আম, মানে এই যে কোম্পানির যে অবসায়নকালে এই সম্পত্তির উপর ক্লেমটাও কিন্তু আপনি পাচ্ছেন, ব্যাংকে কিন্তু আপনি হচ্ছে কি ওই ক্লেমটা আপনি পাবেন না, ঠিক আছে? মানে ওখানে হচ্ছে কি আপনার একটা লিমিটেড, মানে ওখানে আপনার কোনো ঝুঁকি নাই, ওই ইনভেস্টমেন্টে আপনার কোনো ঝুঁকি নাই, শেয়ার ইনভেস্টমেন্টে আপনার ঝুঁকি আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্যাটার্ন অনুযায়ী ইনভেস্টরের মানসিকতার উপর ডিপেন্ড করে যে আচ্ছা আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন নাকি আপনি শেয়ারে ইনভেস্ট করবেন। ব্যাংক কখনো হচ্ছে শেয়ারের প্রতিদ্বন্দ্বী না, ব্যাংকের ইনভেস্টমেন্ট টোটালি আলাদা জিনিস, হ্যাঁ। যারা হচ্ছে গিয়ে আমার আপনার মতো আম জনতা, যারা ঝুঁকি নিতে চায় না, তাদের তাদের ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে ব্যাংক। আর যারা হচ্ছে গিয়ে ঝুঁকি নিতে চায়, আমার স্বামীর মতো, তারা হচ্ছে গিয়ে তারা ইনভেস্ট করবে হচ্ছে গিয়ে শেয়ারে, বুঝছেন? স্টক মার্কেট অ্যাজ বিগিনার এটা হচ্ছে গিয়ে আপনি করতে পারেন, ওই যে আহ, আমাদের হচ্ছে গিয়ে আরফিন ভাইয়ের সেশন আছে যে বিগিনার হিসেবে আপনি স্টক মার্কেটে কিভাবে করতে পারেন, হ্যাঁ, বাই করতে পারেন। তো ওইখানে হচ্ছে গিয়ে আপনি উম দেখতে পারেন, ক্লাস দেখতে পারেন, ঠিক আছে? ইউটিউবে হয়তো আপনি পেতে পারেন সেশন, ঠিক আছে? কোথায়? ওই যে শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেটে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকে না, ঠিক আছে? শেয়ার মার্কেটে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকে না সাধারণত, ঠিক আছে? এখন বাংলাদেশের মতো জায়গা হইলে যেখানে হচ্ছে শেয়ারের মার্কেটটা খুব ছোট, এবং হচ্ছে এখানে ফাউল প্লে হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাইলে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট তো নিয়ন্ত্রণ করতেই পারে। মানে ওই যে ডিএসসি সিএসসি যেটা, সেটা তো হচ্ছে গিয়ে ডিএসসি সিএসসি কি করে, ওটা হচ্ছে গিয়ে আপনার কোম্পানি কি ভ্যালিড আছে কিনা, কোম্পানি কি হচ্ছে ঠিকঠাক আছে কিনা, কোম্পানির অস্তিত্ব আছে কিনা, সেইটা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু হচ্ছে প্রাইস নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে? প্রাইস সেরকম ভাবে নিয়ন্ত্রণ করে না। এটা কিন্তু পারফেক্ট মার্কেটে একদম মানে প্রাইস কখনোই হচ্ছে গিয়ে ইনভিজিবল হ্যান্ড নিয়ন্ত্রণ করবে না। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে যাই, আমরা হচ্ছে কি ওই যে অগ্রাধিকার শেয়ারের দিকে যাই। অগ্রাধিকার শেয়ার হচ্ছে এমন শেয়ার ইনভেস্টরের জন্য কারা, কেউ কেউ হচ্ছে কি এই যে মানে এরকম থাকে না যে আপনি কোম্পানির মালিক, ও আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কোম্পানির রিয়েল মালিক যেহেতু সাধারণ শেয়ার হোল্ডাররা, সাধারণ শেয়ার হোল্ডাররাই কিন্তু ভোটিং রাইট পেতে পারে, ঠিক আছে? কোম্পানির কোম্পানির হচ্ছে গিয়ে যে কোনো ডিসিশন মেক করা হয় ভোটিং এর মাধ্যমে, ঠিক আছে? ভোটিং এর মাধ্যমে, ঠিক আছে, ভোটিং এর মাধ্যমে। তো সাধারণ শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে যে যেরকম মানে ডিসিশন গুলা নিয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এই যে সাধারণ শেয়ার হোল্ডাররাই, ঠিক আছে? এখানে অন্যান্য মানুষজন যারা ঋণদাতা, পাওনাদার, হ্যাঁ, বা হচ্ছে কি নির্দিষ্ট হারে লভ্যাংশ পাইতে, হ্যাঁ, যে ধরেন প্রত্যেক মাসে আমি হচ্ছে গিয়ে 10 টাকা করে সুদ, মানে 10 টাকা করে লভ্যাংশ পেতে চাই আর কি।
তো আহ, এই সমস্ত হচ্ছে আবার আম, মানে আপনার হচ্ছে কি আমি মালিকও হইতে চাই আর কি, হ্যাঁ মানে পুরাপুরি আমি মালিকও হইতে চাই, এরকম এরকম যে জিনিস, মানে এরকম যারা হচ্ছে ইনভেস্টর, তাদের জন্য হচ্ছে কি ইনভেস্টমেন্টের একটা ওয়ে ওয়ে হচ্ছে কি আপনার অগ্রাধিকার শেয়ার বা প্রেফার্ড স্টক, ঠিক আছে? তো এরা কি হয়, এরা হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, ফলে এদের কি ওই যে সাধারণ শেয়ার হোল্ডাররা যারা আছে, কমন স্টক হোল্ডার যারা আছে, তাদের থেকে অনিশ্চয়তা কম থাকে, ঠিক আছে? লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার মালিকরা আপনার হচ্ছে সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের আগে অগ্রাধিকার পায়, এই জন্য এটার নাম হচ্ছে প্রেফার্ড স্টক, ঠিক আছে? প্রেফারটা আগে পায়, ঠিক আছে? এবং এই শুধুমাত্র এইটাই না, ধরেন আপনার আপনার মানে শুধুমাত্র এটাই না, আপনার হচ্ছে গিয়ে কোম্পানির যখন অবসায়ন হবে, কোম্পানি যখন বিলুপ্তির পথে, মানে কোম্পানি যখন ক্লোজ করে দিবে তার বিজনেস, তখন সম্পত্তি যে বেচা বেচা টেচা হবে, সম্পত্তির সমস্ত কিছু বেচা টেচা আপনার হচ্ছে গিয়ে পাওনাদার, ঋণদাতা, সবাইকে হচ্ছে গিয়ে টাকা পয়সা দেওয়ার পরে আপনার সাধারণ শেয়ার হোল্ডারদের আগে অগ্রাধিকার পায় হচ্ছে কি অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা, ঠিক আছে? সাধারণ শেয়ার মালিকদের দাবির পূর্বে বিবেচনা করা হয়, মানে এদের দাবি মেটানো হয়, তারপরে যদি বাকি কিছু থাকে তাইলে হচ্ছে কি আপনার সাধারণ শেয়ার হোল্ডাররা পায়, হ্যাঁ, সবার লাস্টে গিয়া। ধরেন হচ্ছে কি আপনার নিট লাভ হইলো আপনার হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? নিট লাভ হইলো 10,000 টাকা। তো আপনার অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে আপনার হচ্ছে গিয়ে কত দিতে হবে, আপনার দিতে হবে আপনার আম, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে আপনার হচ্ছে 10,000 টাকা দিতে হবে, ঠিক আছে? ধরেন 10,000 টাকা দিতে হবে। এখন অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে 10,000 টাকা দেওয়ার পরে আর কি কোনো নিট লাভ থাকে? নিট লাভ থাকে না কিন্তু। তো এর কারণে ধরেন অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের মানে আপনার হচ্ছে কি ইয়া করার পরে আপনার হচ্ছে তো কোনো কি বলে ইয়া থাকে না, মানে নিট লাভ তো থাকছে না। তো নিট লাভ যেহেতু থাকছে না, তো কোম্পানি চাইলে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে নিট লাভের অংশ মানে লভ্যাংশ নাও দিতে পারে, ঠিক আছে? তো এটা একটা বিষয়। আর অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির রিয়েল মালিক না, মানে এটা আমরা দেখবো, ঠিক আছে? তো এরপরও ব্যাপার হচ্ছে যে এরপরও এত রিস্ক নিয়ে আপনি হচ্ছে সাধারণ শেয়ার কেন কিনবেন? আর বেঞ্জামিন ভাই যেটা বললো যে এটা কি কিনতে বেশি টাকা লাগে কিনা, হ্যাঁ বেশি টাকা লাগে, কারণ হচ্ছে গিয়ে এখানে রিস্কটা আপনার কম, ঠিক আছে? আপনার রিস্ক কম, মানে এখানে হচ্ছে গিয়ে আপনার আহ ইয়াটা খুব লিমিটেড, কি বলে এটা কিনতে বেশি, এটা আসলে ডিপেন্ড করে বেঞ্জামিন ভাই, কিনতে কি বেশি সময় বেশি টাকা লাগে নাকি লাগে না, এটাও হচ্ছে কি সাধারণ শেয়ারের মতোই, ঠিক আছে? যে আপনার হচ্ছে প্রাইস, মার্কেটে প্রাইস যেরকম আছে, এটা হচ্ছে গিয়ে দাম বাড়তেও পারে, দাম আবার কমতেও পারে প্রেফার্ড শেয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে বেশি টাকা লাগবে, বেশি টাকা আপনি হচ্ছে গিয়ে সেল করতে পারবেন নাকি হচ্ছে কম টাকায় সেল করতে পারবেন, এটা হচ্ছে পুরোপুরি মার্কেটের উপর ডিপেন্ড করে। যদি আপনার কোম্পানির অবস্থা সিচুয়েশন অনেক ভালো থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে মানুষজন হচ্ছে গিয়ে কি মানুষজন অধিক লাভের আসে, এখানে এখানে ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার আছে, এই লাইনটা আমি আপনাদের পড়ে পড়ে শোনাই, তাহলে হচ্ছে কি আপনারা বুঝবেন, ঠিক আছে? যে ধরেন এই অগ্রাধিকার শেয়ার মালিকদের আয় হারও হচ্ছে কি নির্দিষ্ট থাকে, ঠিক আছে? 10%, ধরেন আপনার 10% ইয়ার হচ্ছে গিয়ে মানে লভ্যাংশের একটা হচ্ছে গিয়ে অগ্রাধিকার শেয়ার কিনলেন, আপনার আয়ও কিন্তু হচ্ছে কি প্রত্যেক মাসে ওই 10%ই হবে, আপনার কিন্তু 10%-এর ঊর্ধ্বে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? ফলে কোম্পানি যদি অতিরিক্ত মুনাফাও করে, অগ্রাধিকার শেয়ার মালিকরা কিন্তু এটা পাবে না, হ্যাঁ? এখন এইরকম যদি হয়, এরকম সিচুয়েশন যদি হয় কোম্পানির আপনার আহ, অবস্থা খুবই ভালো, খুবই ভালো, ঠিক আছে? যে অনেক মুনাফা পাইতেছে, সেক্ষেত্রে আপনার এরকম সিচুয়েশন দেখা যেতে পারে যে হচ্ছে কমন স্টকের আপনার ডিমান্ডটা অনেক বেশি, কোম্পানি হচ্ছে কি এত বেশি ভালো রান করতেছে, হ্যাঁ, তখন দেখা যেতেই পারে যে কমন স্টকের দাম বেশি অগ্রাধিকার শেয়ারের থেকেও, কারণ অগ্রাধিকার শেয়ার মালিকরা তো হচ্ছে গিয়ে আয় হার আপনার হচ্ছে নির্দিষ্ট থাকে, আর আপনার এখানে হচ্ছে গিয়ে কোম্পানির যেহেতু মানে ইয়া অনেক ভালো,
কোম্পানি যেহেতু আপনার কি বলে প্রসপেক্ট অনেক ভালো, সেহেতু আপনি চাইবেনই একটু রিস্ক নেওয়ার। আপনি চাইবেনই যে হচ্ছে আচ্ছা ঠিক আছে রিস্ক নিয়েই দেখি না, তাইলে দেখি দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, মুনাফা পাওয়ার তো হচ্ছে একটা আছে। তো মুনাফা পাওয়ার লোভে দেখা যায় হচ্ছে গিয়ে আপনার অগ্রাধিকার শেয়ারের চেয়েও সাধারণ শেয়ারের দাম বেশি। আবার হচ্ছে দেখা যায় যে যখন হচ্ছে কোম্পানির অবস্থা অতটা ভালো না, কোম্পানির নিচ মুনাফা হচ্ছে নিচের দিকে যাইতেছে, হ্যাঁ, তখন হচ্ছে দেখা যায় যে এরকম অবস্থায় যে আপনার আহ, যারা হচ্ছে রিস্ক নিতে চায় না, আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে যে হচ্ছে গিয়ে সাধারণ শেয়ারের মালিকরা হচ্ছে ডিমান্ড হারাচ্ছে। ডিমান্ড হারালে দেখা যায় যে হচ্ছে ওদের প্রাইস কমতেছে। তো আপনি সেখানে চাচ্ছেন যে একটা হচ্ছে নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ পাবেন, এই সিকিউরিটিটা আপনি চাচ্ছেন। তো ওই বাজার মন্দার সময় ধরেন হচ্ছে সমস্ত বাজার মন্দা, ইকোনমিক ক্রাইসিস, তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে অগ্রাধিকার শেয়ারের দাম বেশি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ, এলিট মেম্বার টাইপ স্পেশাল অফার পায় এমন। প্রিফার্ড স্টক দেখেন, যখন হচ্ছে গিয়ে কোম্পানির স্টার্টিং পয়েন্ট, তখন হচ্ছে গিয়ে প্রেফার্ড স্টক সেরকম ছাড়বে না, প্রথমে হচ্ছে গিয়ে কমন স্টকে ছাড়বে। ঠিক আছে, তখন কমন স্টকে ছাড়বে। হ্যাঁ, শেয়ারের লাভ থেকে অবশ্যই কর দিতে হয়, যে কোনো লাভ থেকেই কর দিতে হয়। আপনি শেয়ার আহ লভ্যাংশ থেকে আপনি যদি হচ্ছে গিয়ে শেয়ারের লভ্যাংশ থেকে ইনকাম পান না, তাহলে সেখানেও আপনার কর দিতে হবে। ধরেন আপনি লভ্যাংশ পাইলেন 5,000, বা হচ্ছে গিয়ে সাম এক্সটেন্ট মানে যেটাই পাইলেন আপনি, সেখান থেকে আপনার কর দিতে হবে। আবার হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে শেয়ারটা বেচা দেন, ঠিক আছে, সেখান থেকে যদি আপনি মূলধনজনিত ব্যয় মানে মূলধনজনিত লাভ আপনি করেন, ক্যাপিটাল ইনকাম জেনারেট করেন, তো সেক্ষেত্রেও হচ্ছে গিয়ে আপনাকে কর দিতে হবে অবশ্যই। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আসেন যে এই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে অগ্রাধিকার শেয়ার মালিকদের কিন্তু কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না। তো যেহেতু তারা পুরোপুরি মালিক না, তাদের ভোটিং রাইটসও কিন্তু লিমিটেড। ঠিক আছে, ভোটাধিকার থাকে না, এটা বলাটা খুবই কিন্তু সেরকম ভাবে থাকে না। শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার মালিকদের যে আপনার হচ্ছে আহ, কিছু কিছু জিনিস আছে যেখানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকদের অধিকার ডিপেন্ড করে, সেইখানে হচ্ছে গিয়ে আপনি ভোট দিতে পারেন। ঠিক আছে, ভোটিং অধিকার সেরকম ভাবে থাকে না, সাধারণ শেয়ার হোল্ডাররা যেরকম সব সব জায়গায় হচ্ছে ভোট দিতে পারে। ঠিক আছে, সমস্ত জায়গায় যে এটা ভোটিং রাইটস এক্সারসাইজ করতে পারে, অগ্রাধিকার শেয়ার মালিকদের সেটা থাকে না। ঠিক আছে, এবং সাধারণ শেয়ার মানে আহ, মালিক এবং হচ্ছে বন্ড ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে এদেরকে বিবেচনা করা হয়। ঠিক আছে, এই অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে পুরোপুরি কিন্তু মালিক বলা যায় না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে এদেরকে বিবেচনা করা হয়। খালেদ ভাই, শেয়ারের লস হইলে টেক্সট টেক্স কেন দিবে? টেক্স দিবে না, কিন্তু আপনাকে প্রত্যেক মাসে তো হচ্ছে গিয়ে কোম্পানি যেই যে সমস্ত কোম্পানি হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয় করে, সেসব কোম্পানি কিন্তু প্রত্যেক মাসে একটা হচ্ছে গিয়ে আম, একটা মিটিং হয়, বোর্ড মিটিং হয়, বা হচ্ছে গিয়ে প্রত্যেক প্রত্যেক মাসে কি প্রত্যেক বছরে আর্থিক বিবরণী আহ, মানে পাবলিশ করতে হয়। ঠিক আছে, তো প্রত্যেক মাসে মানে প্রত্যেক বছরে যেহেতু আর্থিক বিবরণী পাবলিশ করতে হইতেছে, তো নেট লস হইলে তো হচ্ছে গিয়ে সবাই এটা জানবে। মার্কেটে শুধুমাত্র শেয়ার হোল্ডাররাই জানবে সেরকম না, এটা হচ্ছে গিয়ে সবাই জানবে। ঠিক আছে, দেখবেন যে হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো আছে, সেগুলার কিন্তু দেখবেন যে আপনার হচ্ছে প্রত্যেক মাসে, প্রত্যেক আপনার হচ্ছে গিয়ে কি বছরে, হ্যাঁ, কত টাকা নিট মুনাফা হইলো, কত টাকা নিট লস হইলো, এই আর্থিক বিবরণীটা কিন্তু হচ্ছে গিয়ে পাবলিকলি শেয়ার করা হয়। আপনি পাবেন, সার্চ দিয়েই পাবেন, হ্যাঁ, নেটেই পাবেন। আচ্ছা, এখন এখানে দেখেন কমন স্টক হোল্ডার আর প্রেফার্ড স্টক মধ্যে হচ্ছে পার্থক্য কি জিনিস আছে এখানে, এই জিনিসগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, যে হচ্ছে কমন স্টক হোল্ডারের হচ্ছে গিয়ে কোম্পানির রিয়াল মালিক, আর প্রেফার্ড স্টক যারা, তারা হচ্ছে কিন্তু কোম্পানির মালিকানা পায় না। ঠিক আছে, মালিকানা পায় না। আর ক্যাশ ইনফ্লো এখানে হচ্ছে গিয়ে আপনার প্রেডিক্টেবল থাকে, কমন স্টক হোল্ডারদেরকে প্রেডিক্টেবল থাকে, লেস প্রেডিক্টেবল থাকে। আপনার হচ্ছে সেরকম মানে আপনার ক্যাশ ইনফ্লো কখনো বাড়তেও পারে, ক্যাশ ইনফ্লো কখনো কমতেও পারে, মানে আপনার লভ্যাংশটা কখনো বাড়তেও পারে, কখনো কমতেও পারে। আর প্রেফার্ড স্টকের হচ্ছে গিয়ে তো আপনি জানেন যে আপনি কত পার্সেন্ট আপনি স্টক থেকে ক্যাশ ইনফ্লো পাচ্ছেন, কত টাকা হচ্ছে আপনি লভ্যাংশ পাচ্ছেন, এটা থাকে। আর যেহেতু কমন স্টক হোল্ডারদের ভোটিং রাইটস
আপনার হচ্ছে গিয়ে থাকে, মানে ওনারশিপ আছে, সেহেতু ভোটিং রাইটস আছে। প্রেফার্ড স্টক হোল্ডারদের ভোটিং রাইট নাই। আর হচ্ছে ভোটিং রাইট যেহেতু নাই, তার মানে এরা বোর্ড মেম্বারও হইতে পারে না। ঠিক আছে, প্রেফার্ড স্টক হোল্ডাররা বোর্ড মিটিং মানে বোর্ডের মেম্বারও হইতে পারে না। ঠিক আছে, রেয়ারলি ইন কন্ট্রোল, মানে রেয়ারলি হচ্ছে গিয়ে তারা বোর্ড মেম্বার হয়ে থাকেন আর কি। আর এই তো ডিভিডেন্ড হচ্ছে গিয়ে আপনার হচ্ছে আগে ডেপ্ট হোল্ডারদের হচ্ছে গিয়ে দাবি মেটানোর পরে আপনার হচ্ছে গিয়ে প্রেফার্ড স্টক হোল্ডারদের দাবি মেটানো হয়, ডিভিডেন্ড পেমেন্ট করা হয়। তারপরে যদি কিছু বাকি থাকে দেন হচ্ছে গিয়ে কমন স্টক হোল্ডাররা পায়। আপনার সম্পত্তির ক্ষেত্রেও তাই, যে হচ্ছে গিয়ে আপনার প্রেফার্ড স্টক হোল্ডাররা পায়, মানে ডেপ্ট হোল্ডাররা দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্রেফার্ড স্টক হোল্ডাররা পায়। তারপরে হচ্ছে গিয়ে যাইয়া কিছু যদি থাকে তাহলে কমন স্টক হোল্ডাররা পায়। ঠিক আছে, আর কমন স্টক হোল্ডারদের তো হচ্ছে গিয়ে ফিক্সড ডিভিডেন্ড থাকে না, প্রেফার্ড স্টক হোল্ডারদের ফিক্সড ডিভিডেন্ড থাকে। আবার হচ্ছে গিয়ে আপনার যে ফার্মের যে অব্লিগেশন টু পে ডিভিডেন্ডস, প্রেফার্ড স্টক হোল্ডাররা অবলিগড, মানে এখানে হচ্ছে গিয়ে আপনার ডিভিডেন্ড, এখানে অব্লিগেশন, ডিভিডেন্ড দেওয়ার মতো অব্লিগেশন থাকে যে আচ্ছা ডিভিডেন্ড দিতেই হবে প্রেফার্ড স্টক হোল্ডারদের। কিন্তু কমন স্টক হোল্ডারদের আপনি যদি কোম্পানি কখনো ডিভিডেন্ড নাও দেয় আপনাকে, আপনি অব্লিগেশন দিতে পারবেন না। এখানে কোন বিষয়ে ভোট দিবে? এরা ভোট দিবে হচ্ছে গিয়ে বোর্ড মেম্বারদের, বা আপনি মানে ধরেন আহ ওই যে আপনি ছোটবেলায় কি করতেন, আপনি ভোট দিয়া ক্লাস ক্যাপ্টেন বানাইতেন না, যে হচ্ছে কোম্পানি চালাবে কারা, এটা হচ্ছে কি আপনি নির্বাচন করতেন না? ওই রকমই কমন স্টক হোল্ডাররা হচ্ছে কি আপনার একটা ভোট দেয় যে হচ্ছে গিয়ে আপনার জিনিসটা হচ্ছে গিয়ে চালাবে কারা, হ্যাঁ কোম্পানি চালাবে কারা, কোম্পানি বোর্ড মেম্বার কারা থাকবে। ঠিক আছে, এছাড়াও হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ভোট দেয়, যেমন হচ্ছে গিয়ে কোম্পানির যখন বন্ধ করে দেওয়া হবে বা কোম্পানি যখন মার্জ করা হবে আরেকটা কোম্পানির সাথে মার্জ করা হইলে, তখন শেয়ার হোল্ডারদের মতামত জানতে হয়। মানে বিভিন্ন জায়গায় হচ্ছে মতামত, বিভিন্ন ইম্পর্টেন্ট ডিসিশন আপনার হচ্ছে গিয়ে এরকম ভোটিং এর মাধ্যমে নেওয়া হয়। ঠিক আছে, যে কোম্পানি বন্ধ করে দেওয়া হবে কিনা শেয়ার হোল্ডারদের কাছে মতামত নেওয়া হয়, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কোম্পানি হচ্ছে কি আরেকটা কোম্পানির সাথে, অমুক কোম্পানির সাথে মার্জ হতে পারবে কিনা, হ্যাঁ ওই বিষয়ে হচ্ছে গিয়ে ভোটাভুটি হয়। ঠিক আছে, তো এই আর কি। ডিভিডেন্ড হচ্ছে গিয়ে লভ্যাংশ। এই যে লভ্যাংশের লাভের একটা অংশের কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে পাবে শেয়ার হোল্ডাররা, ডিভিডেন্ড হচ্ছে গিয়ে সেটা। অবশ্যই দুর্নীতি হওয়ার সুযোগ আছে, বাংলাদেশের মতো জায়গায় অবশ্যই দুর্নীতি হওয়ার সুযোগ আছে, কিন্তু সেটা আমাদের এখন আপাতত কনসার্ন না হইলেও চলবে যে কিভাবে দুর্নীতি হয়, কিভাবে ফাউল প্লে হয়। সেটা হচ্ছে গিয়ে আপনি যদি চান আমি হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আপনাকে বলতে পারি যে কিভাবে দুর্নীতি এটা হয়। ঠিক আছে, এটাও খুবই ইন্টারেস্টিং, শেয়ারের জিনিসগুলোই খুবই ইন্টারেস্টিং, আপনাকে আমি বুঝাইতে পারবো তখন সেখানে। হ্যাঁ, এখানে হয়তো বাকিরা অনেকে আছেন তো, তারা হয়তো বিরক্ত হইতে পারে যে পুরা সময়টা আমি শেয়ার নিয়ে কথা বলতেছি। এরপরে আছে একটা শেয়ার, একটা রকমের শেয়ার, এরা হচ্ছে গিয়ে ডেফার্ড শেয়ার। হ্যাঁ, এরা আপনার হচ্ছে কমন স্টক হোল্ডারদের পরে, কমন স্টক হোল্ডারদেরও পরে হচ্ছে গিয়ে ক্লেমটা পায়। ঠিক আছে, কমন স্টক হোল্ডাররা তো হচ্ছে কি আপনার হচ্ছে ডেপ্ট হোল্ডার, তারপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এরা পাওয়ার পরে মানে লভ্যাংশ লাভের ভাগ পাওয়ার পরে, বা হচ্ছে কি সম্পত্তি যে সময় হচ্ছে কি বেচা হয় সম্পত্তির ক্লেমটা পায় না সবার পরে, কমন স্টক হোল্ডাররা পায় না। তো কমন স্টক হোল্ডারদেরও পাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার এই ডেফার্ড শেয়ার হোল্ডাররা পায়। ঠিক আছে, তো ডেফার্ড শেয়ার হোল্ডাররা সাধারণত হচ্ছে গিয়ে কোম্পানির যে এঞ্জেল ইনভেস্টর, প্রথম দিকে যে ইনভেস্টররা থাকে, তারা মূলত হচ্ছে গিয়ে এই যে বিলম্বিত শেয়ার বা ডেফার্ড শেয়ার হোল্ডার, মানে ডেফার্ড শেয়ারের মালিক হয়ে থাকে আর কি। যে শেয়ার ক্রয় করলে শেয়ার মালিকগণ অন্যান্য সকল প্রকার শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায়, অর্থাৎ বিলম্বে লভ্যাংশ পেয়ে থাকে, তারা হচ্ছে কি বিলম্বিত শেয়ার। হ্যাঁ, এরা হচ্ছে মূলত কোম্পানির বাপমা আর কি, কোম্পানির প্যারেন্ট হিসাবে থাকে। অ্যাঞ্জেল ইনভেস্টার্স যারা, তারাই মূলত হচ্ছে বিলম্বিত শেয়ার বা ডেফার্ড শেয়ার হোল্ডার তারা হয় মূলত। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি হয়। তো কোম্পানি অবসায়ন কালেও দেখা যায় যে কমন স্টক হোল্ডারদের সমস্ত দাবি দাওয়া সমস্ত কিছু মেটানোর পরে যদি কিছু বাকি থাকে, তো এইটা হচ্ছে কি ডেফার্ড শেয়ার হোল্ডাররা। এটা এই যে দেখেন যে সাধারণত কোম্পানির যে প্রবর্তকগণ, একেবারে যে কোম্পানির যারা হচ্ছে কি একবারে প্রথম দিকের হচ্ছে মালিক, তারা মূলত হচ্ছে গিয়ে
শেয়ারটাকে ক্রয় করে থাকে, যারা হচ্ছে কি কোম্পানির যে আইডিয়াটা, তারা আইডিয়াটার সাথে হচ্ছে গিয়ে জড়িত, আইডিওলজির সাথে জড়িত একেবারে ওতপ্রোত ভাবে, তারা হচ্ছে মূলত এই বিলম্বিত শেয়ারের মালিক হয়ে থাকে। হ্যাঁ, আর এটা হচ্ছে রাইট শেয়ার। তো এই যে ভাইয়া বলতেছিল যে দুর্নীতি হওয়ার সুযোগ আছে কিনা, রাইট শেয়ার হচ্ছে কি এরকম একটা বিষয় যে দুর্নীতি উৎসাহ দিতে পারে রাইট শেয়ার। ঠিক আছে, রাইট শেয়ার কি জিনিস? রাইট শেয়ার হচ্ছে কি আপনার কোম্পানি গঠনের পূর্ববর্তী সময়ে শেয়ার, মানে এটা হচ্ছে কি আপনার আম, এরকম একটা শেয়ার, ধরেন হচ্ছে কি আপনি কোম্পানির এক্সিস্টিং মালিক আছেন, ঠিক আছে, ধরেন আপনি কোম্পানির এক্সিস্টিং মালিক, যেই শেয়ার গুলা আপনার হচ্ছে ইস্যু করার পরে আপনার হচ্ছে এক্সিস্টিং যারা মালিক আছে তাদের কাছে হচ্ছে গিয়ে আগে যায়। হ্যাঁ, তাদের কাছে তারা ক্রয় করতে পারে, মানে তারা ক্রয় করার জন্য অগ্রাধিকার পেয়ে থাকেন। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে রাইট শেয়ার। মানে ধরেন হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে আপনার হচ্ছে গিয়ে অফার করা হবে যে আপনি এত টাকায় আপনার হচ্ছে গিয়ে শেয়ার, ধরেন শেয়ারটার হচ্ছে গিয়ে ফিক্স ভ্যালু 10 টাকা, আপনার কাছে অফার করা হইলো 9 টাকা বা 8 টাকা, 8 টাকায়, ঠিক আছে, 8 টাকায় আপনি 8 টাকা হইলে আপনি শেয়ারটা ক্রয় করতে পারবেন। আপনি যদি শেয়ারটা ক্রয় করেন তাহলে হচ্ছে কি আমরা বাইরে ইনভেস্টরদের কাছে এটা ইয়া করব না। ঠিক আছে, এইরকম থাকে আর কি। হুম, এইটাকে বলে রাইট শেয়ার। এটা রাইট শেয়ার কেন হয়, আসলে রাইট শেয়ার ইস্যু করা হয় কেন? রাইট শেয়ার ইস্যু করা হয় আপনার হচ্ছে গিয়ে ধরেন, হ্যাঁ এই যে ধরেন আপনি কোম্পানির একটা একটা কোম্পানিতে ধরেন হচ্ছে 100টা শেয়ার আছে, ধরেন 100টা শেয়ার আছে, ধরেন 100টা, আরে কি বলে, একটা কোম্পানিতে ধরেন 100টা শেয়ার আছে। হ্যাঁ, আপনি ধরেন হচ্ছে গিয়ে আহ 50টার মালিক, ঠিক আছে, 50টা শেয়ারের মালিক। তো 50টা শেয়ারের যখন আপনি মালিক, বা আপনি যখন 51%-এর মালিক, ঠিক আছে, তখন কিন্তু অলরেডি আপনার হাতে কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণটা চলে যায়। হ্যাঁ, আম, ভোট দিয়া, অন্যান্য মানুষজন ভোট দিয়া আর করবে কি, ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই তো কোম্পানির নিয়ম। ঠিক আছে, ঠিক আছে না? 51% যেখানে আপনি হচ্ছে গিয়ে শেয়ারের মালিক, 51% যদি আপনি মালিক হয়ে থাকেন, তাইলে দেখা যাবে যে অন্যান্যরা যারা, তারা হচ্ছে যদি নেগেটিভও বলে, নাও বলে যে আমরা হচ্ছে গিয়ে মার্চ কোম্পানি, অমুক কোম্পানির সাথে মার্চ করতে চাই না, আপনি যদি বলেন, আপনি একা যদি বলেন যে আমি কোম্পানির মার্চ করতে চাই, তাইলে হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে জয়ী হবেন। এটাই 51% কোম্পানির শেয়ারের আপনি মালিক, তাই না? নিয়ন্ত্রণটা, কোম্পানির টোটাল নিয়ন্ত্রণটা আপনার হাতে থাকতেছে। হ্যাঁ, কিন্তু ধরেন কখনো শেয়ার আপনার আইপিও হইলো, রাইট শেয়ার ইস্যু না করে কোম্পানি যদি হচ্ছে কি আপনার আইপিও শেয়ার ইস্যু করে, ঠিক আছে, মানে হচ্ছে প্রাইমারি মার্কেটে হচ্ছে কি শেয়ার ইস্যু করে। হ্যাঁ, প্রাইমারি শেয়ার মার্কেটে হচ্ছে কি আপনার আরো 100টা শেয়ার ইস্যু করলো, নতুন 100টা শেয়ার ইস্যু করার কোম্পানির হচ্ছে কি টোটাল শেয়ার হয়েছে কত, টোটাল শেয়ার হয়েছে 200টা না? তো আপনার আগে হচ্ছে গিয়ে ধরেন আপনার আগে, এর আগে আপনি হচ্ছে গিয়ে, আপনি শেয়ারের মালিক কত, আপনি শেয়ারের মালিক হচ্ছে কিন্তু 50টাই শেয়ারের মালিক, ঠিক আছে, এখন আপনার যে নিয়ন্ত্রণ সেটা ডাইলিউটেড হয়ে গেল না? আপনি কি হচ্ছে গিয়ে এখনো কি 51% বা 50% হোল্ড করতে পারতেছেন শেয়ারের? আপনার কিন্তু কথার ভ্যালু আগের মতো থাকবে না, নিয়ন্ত্রণ সেরকম আগের মতো থাকবে না। ঠিক আছে, তো এ কারণে কোম্পানি কি চায়, অনেক সময় চায় কি যে শেয়ারের যে শেয়ারের না বাড়াইতে, শেয়ারের যে কি বলে, শেয়ার হোল্ডারের সংখ্যা না বাড়াইতে। ঠিক আছে, আরেকটা কারণে শেয়ারের হোল্ডারের মানে সংখ্যা বাড়াইতে তারা চায় না। হ্যাঁ, কোম্পানির একটা আছে যে ইপিএস, ঠিক আছে, ওই যে বললাম না, প্রত্যেক মাসে বা প্রত্যেক একটা সময় পরে তারা হচ্ছে গিয়ে আম, আর্থিক অবস্থার বিবরণী পাবলিশ করে। আর্থিক অবস্থার বিবরণীতে একটা আপনার পরিমাপক আছে যে ইপিএস, আর্নিং পার শেয়ার। হ্যাঁ, পার শেয়ার আপনার আর্নিংটা কত। ঠিক আছে, ধরেন আগে আপনার হচ্ছে আর্নিং ছিল 100টা, ধরেন হচ্ছে আপনার আর্নিং ধরেন হচ্ছে 10,000, ঠিক আছে, 10,000, 100টা শেয়ার, ইপিএস কিভাবে বের করে জানেন? নিট মুনাফা, মুনাফা ডিভাইডেড বাই হচ্ছে শেয়ারের সংখ্যা, শেয়ার সংখ্যা, ঠিক আছে, শেয়ার সংখ্যা।
তো ধরেন নিট মুনাফা 10,000 ডিভাইডেড বাই আপনার শেয়ার সংখ্যা আছে 100, ঠিক আছে? 100 সমান সমান কত হয়? সমান সমান কত হয়? সমান সমান ধরেন হচ্ছে কত হয়, এই যে 100 টাকা। ইপিএস হইল 100 টাকা, ঠিক আছে? এখন এখন যখন হচ্ছে কি আপনার শেয়ারের সংখ্যা দাঁড়াবে 200, আইপিও তে ইস্যু করে যখন শেয়ারের সংখ্যা দাঁড়াবে 200, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই যে 10,000 টাকা, 10,000 টাকাই ইনকাম আছে, ইনকাম তো আর চেঞ্জ হচ্ছে না, তো শেয়ারের সংখ্যাটা চেঞ্জ হয়েছে, শেয়ারের সংখ্যাটা চেঞ্জ হয়ে 200 হয়েছে, তখন কি দেখা যায় যে ইপিএস এর সংখ্যা কমে গেছে না, ইপিএস এর কমে গেছে না? তো অনেক সময় দেখা যায় ইপিএস মানে আর্নিং পার শেয়ার, ঠিক আছে, পার শেয়ারে আর্নিং কত, ঠিক আছে? তো আর্নিং পার শেয়ার অনেক সময় দেখা যায় যে কম দেখা যায়, ডাইলিউটেড হয়ে যায়, ঠিক আছে? এই কারণে হচ্ছে গিয়ে অনেক সময় কোম্পানি চায় না যে নতুন শেয়ার ইস্যু করতে। হ্যাঁ, ইপিএস দেখা কিন্তু মানুষজন উদ্বুদ্ধ হয় যে যেই কোম্পানির ইপিএস বেশি, আর্নিং পার শেয়ার বেশি, সেই কোম্পানি থেকে তো আপনি মানে শেয়ার কিনবেন। তো অনেক সময় দেখা যায় যে ইপিএস কমে গেলে, আর্নিং পার শেয়ার কমে গেলে শেয়ারের দামও কমে যায়, ঠিক আছে? তো এটা যেন না হয়, এটার কারণে অনেক সময় দেখা যায় যে এক্সিস্টিং, আবার আবার দেখা যায় যে হচ্ছে কি আপনার ইয়াও, মানে আপনার একটা বড় অ্যামাউন্টের টাকাও প্রয়োজন, মার্কেট থেকে আপনার টাকা উঠানোও প্রয়োজন। তো তখন দেখা যায় যে আইপিও না করে তারা রাইট শেয়ার ইস্যু করে, ঠিক আছে, নতুন শেয়ার ইস্যু না করে তারা রাইট শেয়ার ইস্যু করে। আরেকটা ব্যাপার হচ্ছে নতুন শেয়ার ইস্যু করলে আপনার হচ্ছে বিজ্ঞাপন খরচ দিতে হয়, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার আন্ডার রাইটার যারা হচ্ছে মধ্যস্থতাকারী হচ্ছে থাকে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে খরচ দিতে হয়, ফি দিতে হয়, ঠিক আছে, এই এই খরচগুলো এক্সট্রা নিতে হয়। এখন আপনি যদি এক্সিস্টিং মেম্বার থাকেন, আপনার কাছে তো হচ্ছে কি আপনার বিজ্ঞাপন কোম্পানির খুঁটিনাটি মানে অলরেডি আপনি জানেন, অলরেডি হচ্ছে আপনি, আপনার কাছে ভোটিং রাইটস আছে, তখন তো আপনার কাছে হচ্ছে গিয়ে বিজ্ঞাপন দেওয়ার কিছু নাই, বা ওখানে আন্ডার রাইটার ফি দেওয়ার মতো কিছু নাই, ঠিক আছে? তো এই খরচগুলো অ্যাভয়েড করার ক্ষেত্রেও, অ্যাভয়েড করার জন্য অনেক সময় হচ্ছে রাইট শেয়ার ইস্যু করা হয়, বুঝতে পারছি, নতুন নতুন শেয়ার ইস্যু না করে। তারপর হচ্ছে বোনাস শেয়ার, ঠিক আছে? বোনাস শেয়ার হচ্ছে আপনার কোম্পানি যে সব সময় হচ্ছে ক্যাশে লাভ দিবে, ক্যাশে লভ্যাংশটা দিবে, এমন নাও হইতে পারে। তারা, কোম্পানি যদি চায় যে আমার তো লভ্যাংশ দেওয়ার কথা হচ্ছে 10,000 টাকা, আমি 10,000 টাকা ক্যাশ না দিয়ে আমি 10,000 টাকার শেয়ার, আম, আম, মানে কোম্পানির যে মালিক আছে, যারা হচ্ছে গিয়ে সাধারণ শেয়ার হোল্ডার আছে, যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের কাছে দিব, সেইটাও কিন্তু সম্ভব, ঠিক আছে? তো যখন কোম্পানি হচ্ছে ক্যাশ টাকা না দিয়া আপনার হচ্ছে বোনা মানে এমনিতে শেয়ার দিচ্ছে, শেয়ারের মাধ্যমে হচ্ছে গিয়ে লভ্যাংশটা প্রদান করছে, সেইটাকে বলে বোনাস শেয়ার, বুঝতে পারছি? বোনাস শেয়ার আর রাইট শেয়ার কিন্তু আলাদা। রাইট শেয়ারের জন্য আপনাকে পেমেন্ট করতে হয়, ঠিক আছে, এক্সিস্টিং শেয়ার হোল্ডার, আপনি এক্সিস্টিং শেয়ার হোল্ডার, দুইটাই কিন্তু এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের কাছে যায়, বোনাস শেয়ারও রাইট শেয়ারও। কিন্তু রাইট শেয়ারের জন্য আপনাকে পেমেন্ট করতে হয়, কোম্পানিকে টাকা দিতে হয়। কিন্তু বোনাস শেয়ার হোল্ডার এটা হচ্ছে কি আপনার কাছে বোনাস, হ্যাঁ, এইটার জন্য আপনাকে কোম্পানি থেকে কোনো টাকা দিতে হবে না, ঠিক আছে? তারপরে শেয়ার বাজারের সম্পর্কিত কিছু পরিভাষা আছে, এখানে বেসিক টার্মস আছে, যে শেয়ার এটা মূলধনের একটা অংশ, হ্যাঁ, স্টক সাধারণ শেয়ার হোল্ডার, মানে সাধারণ শেয়ার বুঝাইতে এটা স্টক এটা বোঝানো হয়, হ্যাঁ, বোঝাতে ব্যবহৃত হয়। ইকুইটি শেয়ার হোল্ডারদের মালিকানা অংশ, ডিভিডেন্ড এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে কোম্পানির লাভ থেকে শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টিত অর্থ যেটা, যেইটুকু হচ্ছে গিয়ে আপনার লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিলি বন্টন করা হয়, সেটা হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে, বা লভ্যাংশ বলে থাকি। আর আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, নতুন যখন প্রথমবারের মতো শেয়ার বাজারে বিক্রি করা হয়, সেই বিক্রির যে প্রক্রিয়া সেটা হচ্ছে আইপিও। আইপিও হয় প্রাইমারি মার্কেটে, ঠিক আছে? আর এই তো, আর ট্রেডিং রিলেটেড কিছু টার্ম আছে, যেমন হচ্ছে যখন শেয়ারের দাম ক্রমাগত বাড়ে, ঠিক আছে, ক্রমাগত বাড়ে, সেইটাকে বলে বুল মার্কেট। দেখবেন একটা 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 জিনিস দেখবেন, ঠিক আছে, বুল কি করে, আহ কেউ, আপনারা কি হচ্ছে গিয়ে ষাঁড়ের লড়াই দেখছেন? মাঝে মাঝে হচ্ছে ইএসপিএন এ দেখায়, হ্যাঁ, ষাঁড়ের লড়াই দেখছেন আপনারা?
যে সামনে একটা লোক দাঁড়ায় থাকে, লাল একটা কাপড় নিয়ে দাঁড়ায় থাকে। হ্যাঁ, যখন হচ্ছে গিয়ে শার্টটা লাল কাপড়ের দিকে ধেয়ে আসে, আহ, আর কি, আহ, সে তারপর হচ্ছে গিয়ে এম, ওই লোকটা হচ্ছে সরে যায়। এরকম একটা খেলা আপনারা দেখছেন কিনা? ষাঁড়ের খেলা দেখছেন আপনারা? ষাঁড় দেখবেন কি করে, আম, মাথাটা যখন মানে ষাঁড় যখন গুতা দেয়, হ্যাঁ, মাথাটা এদিকে যায়, ঠিক আছে, উপর দিকে এভাবে গুতা দেয়, ঠিক আছে, মাথাটা উপর দিকে গুতা দেয়। হ্যাঁ, তো আপনার শেয়ার যখন ক্রমাগত বাড়ে, তখন সেই মার্কেটটাকে হচ্ছে বুল মার্কেট। ঠিক আছে, শেয়ারের দাম যখন উপরের দিকে যায়, তখন সেই মার্কেটটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে বুল মার্কেট। ঠিক আছে। আর বিয়ার মার্কেট কোনটা? যখন হচ্ছে বিয়ার দেখবেন কি করে, বিয়ার যখন শিকার করে, বিয়ার মানে ভাল্লুক, ভাল্লুক যখন শিকার করে, তখন দেখবেন যে ওরা থাবা দেয়। ঠিক আছে, ওরা থাবা দেয়, কিভাবে থাবা দেয়? থাবা দেয় নিচের দিকে থাবা দেয়। ঠিক আছে, কোন একটা প্রাণীর দিকে নিচের দিকে থাবা দেয়। ঠিক আছে, বুল যখন শিকার করে, তখন উপরের দিকে যায়, মাথাটা ওর উপরের দিকে যায়। এই জন্য এটা হচ্ছে বুল মার্কেট বলে। আর বিয়ার যখন শিকার করে, তখন কিন্তু উম, নিচের দিকে থাবা দেয়। হ্যাঁ, যে হাত দিয়ে এভাবে থাবা দেয়, থাবা দেওয়ার ফলে যে শিকারটা নিচের দিকে যায়। ঠিক আছে, তো এ কারণে মানে শেয়ারের দাম যখন নিচের দিকে যেতে থাকে, ক্রমাগত কমতে থাকে, তখন সেই মার্কেটকে বলে বিয়ার মার্কেট। বুঝতে পারছি? তো মার্কেটে দুই ধরনের প্লেয়ার আছে অ্যাকচুয়ালি, বুল আর বিয়ার। হ্যাঁ, যারা হচ্ছে আপনার এইরকম শেয়ার যখন দাম কমতেছে, দাম যখন বাড়তেছে, দাম যখন বাড়াটাকে এক্সপেক্ট করে, তারা হচ্ছে বুল। আর যারা হচ্ছে কমাটাকে এক্সপেক্ট করে, তারা হচ্ছে বিয়ার। হ্যাঁ, বিয়াররা সাধারণত আপনার হচ্ছে উম আগে সেল করে, তারপর হচ্ছে ক্রয় করে। আচ্ছা, যাই হোক, মানে এটা ডিফারেন্ট, মানে ডিরাইভেটিভ এর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ডিরাইভেটিভ ডিফারেন্ট ইস্যু। আমরা ডিরাইভেটিভ হচ্ছে গিয়ে সামনে আম, আলোচনা করতে পারি যদি আপনারা ইন্টারেস্টেড হন। ঠিক আছে, পিয়ার মার্কেট কিভাবে চলে। তারপর হচ্ছে ব্রোকাররা হচ্ছে আপনার শেয়ার কেনা বেচার মধ্যস্থতা ব্যক্তি হিসাবে থাকে। আর পোর্টফোলিও হচ্ছে, কালকে আমরা পোর্টফোলিও মানে জানছি পোর্টফোলিও জিনিসটা কি। কোনো এক জায়গায় হচ্ছে গিয়ে ইনভেস্ট না করে বিভিন্ন জায়গায় যখন ইনভেস্ট করা হয়, সেটাকে বলা হচ্ছে কি পোর্টফোলিও। সেই বাস্কেটটাকে বলা হয় হচ্ছে পোর্টফোলিও। তারপর লিকুইডিটি। আচ্ছা, কালকে আমি একটা জিনিস ভুল বলছিলাম। হ্যাঁ, ডাইভার্সিফিকেশনের রুলস অনুযায়ী। আর কালকে একটা জিনিস আমি ভুল বলছিলাম, লিকুইডিটি মানেই বলছিলাম যে নগদ অর্থ। নগদ অর্থ না আসলে। লিকুইডিটি মানে হচ্ছে কোনো অ্যাসেটের, যে কোনো অ্যাসেটেরই লিকুইডিটি থাকতে পারে। লিকুইডিটি একটা হচ্ছে গিয়ে অনুপাত। ধরেন হচ্ছে যেই অ্যাসেটটা আপনার হচ্ছে যত দ্রুত আপনার আম, নগদ অর্থে রূপান্তর করা যায়, হ্যাঁ, সেই সক্ষমতাটাকে লিকুইডিটি বলে। ঠিক আছে, নগদ অর্থে রূপান্তরের যে সক্ষমতা কোনো অ্যাসেটের, সেটা হচ্ছে লিকুইডিটি। ঠিক আছে, ধরেন কোনো একটা শেয়ার, শেয়ার ক্রয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে গোল্ড, ক্যাশ। হ্যাঁ, ক্যাশ তো নিজেই ক্যাশ, ওরে তো হচ্ছে কি আপনার ক্যাশে রূপান্তর করার কিছু নাই। এই জন্য ক্যাশের লিকুইডিটিটা সবচেয়ে বেশি। ঠিক আছে, লিকুইডিটিটা সবচেয়ে বেশি। তো তারল্য বলতে আমরা মূলত ক্যাশকেই এজন্য বুঝে থাকি। হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে গিয়ে শেয়ারেরও একটা লিকুইডিটি আছে, বা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেরও একটা লিকুইডিটি আছে। হ্যাঁ, ধরেন হচ্ছে গিয়ে আপনি বাড়ির একটা লিকুইডিটি আছে। ঠিক আছে, ধরেন একটা একটা বাড়ি আছে। হ্যাঁ, আমাদের একটা বাড়ি আছে, মিরপুরে একটা বাড়ি আছে। ঠিক আছে, মিরপুরে একটা বাড়ি আছে। হ্যাঁ, মিরপুরের বাড়িটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা প্লেস মতো জায়গা। হ্যাঁ, আম, সামনে হচ্ছে গিয়ে ঝুল বারান্দা আছে, খুবই সুন্দর জায়গা। আরেকটা জায়গা হচ্ছে গিয়ে আছে, ধরেন হচ্ছে গিয়ে আপনার শেওড়াপাড়া একটা বাড়ি আছে। হ্যাঁ, ওই বাড়িটার আপনার হচ্ছে আম, ভুতুড়ে বাড়ি হিসাবে আপনার হচ্ছে গিয়ে ইয়া আছে, আহ, খুবই ফেমাস বাড়িটা ধরেন। হ্যাঁ, তো এখন আপনি অ্যাজ এ ইনভেস্টর, আপনি যদি বাড়ির মালিক হইতে চান, আপনি কোনটারে কিনবেন? ওই যে ভূতের যেখানে উপদ্রব আছে, সাধারণভাবে আপনি ওইটা কিনবেন, নাকি হচ্ছে কি ঝুল বারান্দা আছে, একদম প্লেস মতো একটা জায়গা, রোডের কাছে, স্কুল কলেজও কাছে, হ্যাঁ, এইরকম একটা বাড়ি কিনবেন? আপনি ওই মিরপুরের বাড়িটা কিনতে চাইবেন। তো এখানে দেখবেন কোন, আমি যদি দুইটা বাড়ি বিক্রি করতে চাই, কোন বাড়িটা আগে বিক্রি হবে? নিশ্চয়ই হচ্ছে কি মিরপুরের বাড়িটা
আঁকড়ে আগে বিক্রি হবে, তাই না? তো তার মানে আমি বলতে পারি যে মিরপুরের বাড়িটা আগে আমি ক্যাশে কনভার্ট করতে পারতেছি, তার মানে মিরপুরের বাড়িটার লিকুইডিটিটা বেশি শেওড়াপাড়ার বাড়ির থেকে। ঠিক আছে? এরকমই শেয়ারের ক্ষেত্রেও শেয়ার যেটা সহজে বিক্রি করা যায়, নগদ অর্থে রূপান্তর করা যায়, সেইটা হচ্ছে গিয়ে ধরেন যেই শেয়ার গুলা ভালো, হ্যাঁ, নিয়মিত লভ্যাংশ প্রোভাইড করতেছে এবং হচ্ছে গিয়ে শেয়ারের দামটাও আস্তে আস্তে বাড়তেছে, সেই শেয়ার গুলো সহজেই আপনি বিক্রি করে দিতে পারবেন। কিন্তু যেই কোম্পানি লস দিয়ে যাইতেছে, কন্টিনিউয়াসলি লস দিয়ে যাইতেছে, হ্যাঁ, সেই শেয়ার আপনি হয়তো চাইলেও হচ্ছে আপনি বিক্রি করতে পারতেছেন না, কেউ কিনতেছেন না, মাগনা দিলেও কেউ কিনবে না। ঠিক আছে? এখন ওগুলা হচ্ছে গিয়ে লিকুইডিটি কম, জেড কোয়ালিটির আপনার হচ্ছে শেয়ার, সেগুলো হচ্ছে গিয়ে আপনার লিকুইডিটি কম। ঠিক আছে? ওইটাকে সহজে আপনি নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না, ক্যাশে কনভার্ট করতে পারবেন না। আপনি সহজে বিক্রি করতে পারবেন না, বিক্রি করা মানেই তো নগদ অর্থে রূপান্তর করা, তাই না? নগদ অর্থে রূপান্তর করতে পারবেন না, তো ওইটার লিকুইডিটি কম। বুঝতে পারছি? আর এটা হচ্ছে বুক বিল্ডিং মেথড। বুক বিল্ডিং মেথড হচ্ছে আইপিও শেয়ারের দাম নির্ধারণের একটা প্রক্রিয়া, যেখানে বিনিয়োগকারীরা তাদের প্রস্তাবিত মূল্য বা বিড দিয়ে হচ্ছে অংশগ্রহণ করে থাকে। ঠিক আছে? যে নিলামে আর কি। ধরেন আমি একটা মূল্য বললাম, আমি একটা প্রস্তাবিত মূল্য বললাম, আরেকজন একটা প্রস্তাবিত মূল্য বললো, এটা কোম্পানি, এটার মূল্যটা হচ্ছে কোম্পানি নির্ধারণ করে না, এটা হচ্ছে গিয়ে নিলামের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে মূল্য নির্ধারিত হয়, প্রস্তাবিত মূল্যটা বিডের মাধ্যমে নির্ধারিত হয়। এটা হচ্ছে বুক বিল্ডিং মেথড। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। আপনি কোম্পানি, অ্যাজ এ কোম্পানি প্রথমবারের মতো আপনি যখন শেয়ারটাকে বিজ্ঞাপন টেজ্ঞাপন দিয়া, হ্যাঁ, সুন্দর মতো আপনি যখন পাবলিকের কাছে উপস্থাপন করবেন, সেটাই হচ্ছে আইপিও। সেই বিক্রির প্রক্রিয়াটাই হচ্ছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, আইপিও মানে এই যে দেখেন এখানে হচ্ছে আছে আইপিওর ব্যাপারটা, একটু আগে আমি বলছি ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ, আপনি কোম্পানি প্রাইমারি মার্কেটের কথা বলছিলাম না একটু আগে, প্রাইমারি মার্কেটে আপনি যখন শেয়ার ক্রয় বিক্রয় করবেন, প্রথমবারের মতো ক্রয় বিক্রয় করবেন, কোম্পানি নতুন শেয়ার ইস্যু করবেন, তখন সেইটা যে হচ্ছে গিয়ে প্রথমবারের মতো আপনি যে বিক্রির যে প্রক্রিয়া, সেটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং, মানে হচ্ছে প্রথমবার। ইনিশিয়াল মানে কি প্রথমবার, পাবলিক অফারিং পাবলিকের কাছে আপনি প্রথমবারের মতো অফার করতেছেন শেয়ারটা। ঠিক আছে? প্রাইমারি মার্কেটে শেয়ার যে ক্রয় করার যে সিস্টেমটা, বিক্রি করার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এরপর হচ্ছে লক ইন পিরিয়ড। হুম এটা হচ্ছে আইপিও বা প্রাইভেট প্লেসমেন্টের পর এটা, আচ্ছা, এটা এইটা হচ্ছে লক ইন পিরিয়ড কি জিনিস? ধরেন হচ্ছে যারা শেয়ারের প্রবর্তক, এটা সাধারণত তাদের জন্য, হ্যাঁ, যে উম, প্রথমবারে যারা হচ্ছে গিয়ে শেয়ার ক্রয় করে, তাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, 5 বছর বা হচ্ছে গিয়ে 10 বছর, একটা টাইম পিরিয়ড থাকে। ওই টাইমের মধ্যে তারা হচ্ছে গিয়ে শেয়ারটাকে ক্রয় বা বিক্রয় করতে পারে না। ঠিক আছে? তো এই যে এই এইটা যে আপনি যে হচ্ছে গিয়ে শেয়ার হোল্ডারকে লক করে রাখলেন, যে আপনি হচ্ছে 5 বছর বা 10 বছরের মধ্যে আপনি শেয়ারটা বাইরে সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয় করতে পারবেন না, সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে পারবেন না, এইটা যে আমি একটা নিষেধাজ্ঞা দিলাম না, লক করে রাখলাম, এইটাকে বলে লক ইন পিরিয়ড। এটা কেন হয় আমি একটু বলি, যদি ছোট করে বলি, সেটা হচ্ছে এই যে শেয়ারের ক্রয় বিক্রয়, আপনি আপনি যদি হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা শেয়ার, একটা জায়গা হচ্ছে গিয়ে 51% শেয়ার আপনি কিনে রাখছেন, হ্যাঁ, 51% শেয়ার আপনি কিনে রাখছেন, হ্যাঁ, আইপিও তে 51% শেয়ার কিনে রাখছেন। এখন আপনি যদি হচ্ছে কি করেন, এই শেয়ারটা কিনে ধাম করে হচ্ছে গিয়ে আপনি শেয়ারটা বিক্রি করে দেন, হ্যাঁ, তাইলে কি হয় জানেন? তাইলে কি হয়, ওই যে শেয়ারের, যখন আপনি এত বড় একটা চাঙ্ক অফ শেয়ার আপনি যখন বিক্রি করে দিতেছেন মার্কেটে, মার্কেটে বিক্রি করে দাও মানে কি, মার্কেটে হচ্ছে শেয়ারের সাপ্লাইটা বেড়ে গেল, তাই না? সাপ্লাই যে জিনিসের বাড়ে, সেই জিনিসের কিন্তু প্রাইসও কমে যায়।
ঠিক আছে? তো ধাম করে এতগুলো শেয়ার বিক্রি করে দিলে তখন সে কি হয়, তখন হচ্ছে শেয়ারের দামটা কমে যায়। হ্যাঁ, তো আইপিও এর পরে পরেই মানে আপনি হচ্ছে গিয়ে প্রথমবারের মতো মার্কেটে একটা জিনিস সেল করলেন, আপনি কিন্তু চাইবেন না তখনই যে হচ্ছে গিয়ে আপনার শেয়ারটা তখনই ধাম করে কমে যাক, শেয়ারের প্রাইসটা ধাম করে কমে যাক বা শেয়ারের প্রাইসটা ধাম করে বেড়ে যাক, খুবই মানে অ্যাবনর্মাল হচ্ছে ওঠানামা করুক প্রাইসের। ঠিক আছে, আপনি এটা চাইবেন না। তো যা মানে যার কারণে এই লক ইন পিরিয়ডের হচ্ছে সিস্টেমটা রাখা হয়, যে যারা আইপিও তে বা প্রাইভেট প্লেসমেন্ট হতো, যারা হচ্ছে গিয়ে হচ্ছে প্রবর্তক যারা থাকে, শেয়ারের অনেক শেয়ারের হচ্ছে মালিক তারা হয়ে থাকে আর কি সাধারণত, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারে না। বুঝতে পারছি? আর প্লেসমেন্ট শেয়ার ওই যে যেটা বললাম যে আইপিও এর আগে একটা নির্দিষ্ট বিনিয়োগকারীদের জন্য, হ্যাঁ, বরাদ্দকৃত শেয়ার, ওরা হচ্ছে গিয়ে লকিং পিরিয়ডের আয়তায় থাকে। ওদের হচ্ছে গিয়ে আপনার শেয়ারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিক্রি করতে পারে না, বাজারে বিক্রি করতে পারে না। ঠিক আছে, ওরা সাধারণত অনেক লাভ পাওয়ার উদ্দেশ্যে, লভ্যাংশ পাওয়ার উদ্দেশ্যে হচ্ছে গিয়ে শেয়ারটাকে কিনে থাকে। বুঝছি। আরো আছে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। হ্যাঁ, প্রাইমারি মার্কেট হচ্ছে যেখানে নতুন শেয়ার বেচা কেনা হয়, সেটা হচ্ছে আইপিও। আইপিও যেখানে হয় সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে পুরানো শেয়ার হোল্ডার, যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার না পায় তাহলে কি কোম্পানি কিনতে বাধ্য থাকবে? না বেঞ্জামিন ভাই, এটাকে কোম্পানি কিনে নিতে বাধ্য থাকবে না, কিন্তু কোম্পানি চাইলে আহ কল করতে পারে, কোম্পানি বাধ্য থাকবে না। কিন্তু আপনি যদি হচ্ছে এরকম শেয়ার কিনেন, অনেক সময় হচ্ছে গিয়ে কোম্পানি এরকম আম, এরকম শেয়ার হচ্ছে বিক্রি করে। ঠিক আছে, যে হচ্ছে আপনি আম, যদি হচ্ছে গিয়ে আম, কি বলে, আপনি হচ্ছে যদি শেয়ার মানে একটা নির্দিষ্ট সময় পরে আপনার হচ্ছে আপনার কাছ থেকে আম, আপনার একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট মানে টাকায়, হ্যাঁ, কোম্পানি আপনার কাছ থেকে শেয়ার কিনে নিবে। হ্যাঁ, এরকম ডিরাইভেটিভস আমরা পড়েছি। হ্যাঁ, কল মার্কেটে এরকম হয়। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট দামে, ধরেন আপনি হচ্ছে গিয়ে একজন শেয়ার হোল্ডার, আপনি এরকম একটা শেয়ার কিনছেন যে হচ্ছে গিয়ে কোম্পানি আপনাকে এরকম চুক্তি দিছে যে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আমি এই দামে শেয়ারটা কিনবো, তাইলে হচ্ছে গিয়ে কোম্পানি বাধ্য থাকবে। আদারওয়াইজ কোম্পানি, কমন শেয়ারের ক্ষেত্রে কখনো কোম্পানি বাধ্য থাকে না। বুঝতে পারছি? লক ইন পিরিয়ড সবাই না, কিন্তু প্লেসমেন্ট শেয়ারের ওনার, হ্যাঁ, লক ইন পিরিয়ডের ওনাররা হচ্ছে গিয়ে এই যে প্লেসমেন্ট শেয়ারের ওনার। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই, সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট পড়লাম। তারপর হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার হচ্ছে গিয়ে বাজারে শেয়ারের দামের অতিরিক্ত ওঠানামা নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার। ঠিক আছে, যে বাজারে শেয়ারের দাম অতিরিক্ত যাতে ওঠানামা না হয় সেই নিয়ন্ত্রণের ব্যবস্থা। ব্লু চিপ, এটা হচ্ছে গিয়ে যেই সব কোম্পানি আপনার ক্রমাগত ভালো পারফরমেন্স করছে, হ্যাঁ, আপনার হচ্ছে সবসময় দেখা যায় যে লভ্যাংশ দিছে বা হচ্ছে গিয়ে কোম্পানির একটা সুনাম আছে, সেগুলো সেগুলাকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। বুঝছেন? যে যেমন হচ্ছে গ্রামীণ ফোন বা হচ্ছে অ্যাপেক্স, হ্যাঁ, ইউনিলিভার, এরা হচ্ছে ব্লু চিপ কোম্পানি, যাদের হচ্ছে একটা সুনাম আছে, নাম ডাক আছে। ব্লু স্কাই শেয়ার, ব্লু স্কাই শেয়ার কোনগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে অধিমূল্যে শেয়ার, মানে যেগুলো আপনার মূলত আপনার ফেস ভ্যালুর থেকে বেশি দামে আপনার হচ্ছে গিয়ে সেল করা হয়, ওগুলাকে বলা হয় ব্লু স্কাই শেয়ার। ধরেন শেয়ারের বাজার দর, হ্যাঁ, মানে আইপিও তেই ধরেন হচ্ছে গিয়ে শেয়ারের একটা শেয়ারের আসল মূল্য হচ্ছে গিয়ে 10 টাকা, কিন্তু বেচা হইতেছে আপনার প্রিমিয়াম ইউজ করে 11 টাকায় হচ্ছে গিয়ে বেচা হইতেছে। ঠিক আছে, নিশ্চয়ই হচ্ছে গিয়ে ওই শেয়ারের মানে প্রসপেক্ট হয়তো ওরকম ভালো। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে 11 টাকায় মানুষজন কিনতেছে। হ্যাঁ, এগুলা হচ্ছে গিয়ে ব্লু স্কাই শেয়ার, মানে আপনার ফেস ভ্যালু হচ্ছে গিয়ে 10 টাকা হইলেও আপনার হচ্ছে 11 টাকায় বিক্রি করা হইতেছে, এই শেয়ার গুলাকে বলা হয় ব্লু স্কাই শেয়ার। ঠিক আছে। আর স্পেকুলেশন, স্পেকুলেশন আমি বললাম যে ভবিষ্যতের দাম অনুমান করা, এইটাকে বলা হচ্ছে গিয়ে
স্পেকুলেশন বলে। তো দাম অনুমান করে হচ্ছে কি শেয়ারের যে কেনা বেচা, এটা হচ্ছে স্পেকুলেশন। ডিম্যাট হচ্ছে কি আপনার শেয়ারের কাগজে না রেখে আপনার হচ্ছে কি ইলেকট্রনিক ফর্ম, মানে হচ্ছে কি এখন যেরকম আমরা এখন তো সবটাই হচ্ছে ডিম্যাটে করা হয়েছে, ডিম্যাটেরিয়ালাইজেশন করা হয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে কি সমস্ত শেয়ারই অনলাইনে ক্রয় বিক্রয় করা যায়। তো এই যে অনলাইনে ক্রয় বিক্রয় করা হয়, এটাকে বলে ডিম্যাটেরিয়ালাইজেশন। ঠিক আছে, ইলেকট্রনিক ফর্মে রূপান্তর করা। আপনি অনলাইনে হচ্ছে কি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারতেছেন। আর ওটিসি, ওভার দ্য কাউন্টার মার্কেট, হচ্ছে কি আপনার এমন একটা মার্কেট যেখানে ক্রেতা বিক্রেতারা একদম মানে ফিজিক্যালি মানে উপস্থিত থাইকা আপনার কেনা বেচা করতে পারবে, সেটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। ঠিক আছে, সাধারণত যেই শেয়ার গুলা আপনার হচ্ছে গিয়ে সহজে বিক্রি হয় না, হ্যাঁ, জেড জেড কোয়ালিটি শেয়ার বা হচ্ছে কি আপনার ডিলিস্টেড শেয়ার, সেগুলো সাধারণত এই যে ওভার দ্য কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হয়, ওভার দ্য কাউন্টারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয়। আরেকটা হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এগুলা হচ্ছে গিয়ে শেয়ার কেনা বেচার জন্য বিনিয়োগকারীর খোলা অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়। শেয়ার মার্কেটে বিও অ্যাকাউন্ট ছাড়া লেনদেন করা যায় না। আপনি একটা শেয়ার কিনতে গেলে আপনার হচ্ছে বিনিয়োগকারীর জন্য, আপনি অ্যাজ এ বিনিয়োগকারী একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, এটা হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। ঠিক আছে। আর ফেস ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য বা হচ্ছে মার্কেট ভ্যালু, যেটা মানে সরি অভিহিত মূল্য হচ্ছে কি যে রিটেন ভ্যালু যেটা, হ্যাঁ, যে আপনার দ্য প্রাইস এট হুইচ শেয়ারস আর লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, লিস্টেড যেটা, সেইটা হচ্ছে যেই দামে হচ্ছে কোম্পানি শেয়ারটা লিস্টেড আছে, সেইটা হচ্ছে আপনার ফেস ভ্যালু। হ্যাঁ, আরেকটা আছে মার্কেট ভ্যালু। ঠিক আছে, মার্কেট ভ্যালুই কিন্তু ওঠানামা করে। হ্যাঁ, মার্কেট ভ্যালুতে শেয়ার ক্রয় বিক্রয় হয়। আর ফেস ভ্যালু হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে শেয়ার লিস্টেড আছে এখন স্টক এক্সচেঞ্জে, সেটা হচ্ছে ফেস ভ্যালু। আর বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ আপনার হচ্ছে গিয়ে জিনিসটা আমরা জানি যে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ কারা করে, ডিএসসি করে, সিইসি করে। এটা হচ্ছে গিয়ে আপনারা একটু কাইন্ডলি দেখে নিবেন যে হচ্ছে ডিএসসি কত সালে প্রতিষ্ঠিত হয়, এবং হচ্ছে গিয়ে ডিএসসির বর্তমান চেয়ারম্যান কে আছে না আছে, এগুলা মাঝে মাঝে টুকটাক কোয়েশ্চেন চলে আসতে পারে। তো এটা আপনারা দেখে নেবেন, ডিএসসি এবং সিইসি। ঠিক আছে, এই যে 1954 সালে বাংলাদেশ হওয়ারও আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। এরপরে 1995 সালে, অনেক পরে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। অনেক সময় এটা চলে আসছে যে ডিএসসি কত সালে প্রতিষ্ঠিত হয়, সিইসি কত সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এই তো এই যে ডিটেলস আছে আপনারা পড়ে নেবেন। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি, এইটা কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। ঠিক আছে, যে আপনার হচ্ছে এখানে লিস্টেড না হইলে কোনো কোম্পানি, কোনো পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে না, মানে শেয়ারের হচ্ছে গিয়ে আপনার আইপিওতেই আসতে পারবে না। ঠিক আছে, আইপিওতে আসতে হইলে আপনার হচ্ছে এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আপনার হচ্ছে লিস্টেড হইতে হবে, এনলিস্টেড হইতে হবে। ঠিক আছে, এনলিস্টেড হইলে সে যা পারবে হচ্ছে কি আইপিওতে অংশগ্রহণ করতে। ঠিক আছে, এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শেয়ার মূল্য সহ গতি প্রকৃতি নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করে, যে শেয়ারটা কোন দিকে যাইতেছে, কোন দিকে কি করতেছে। হ্যাঁ, কিন্তু শেয়ারের দাম কিন্তু কখনো ও যাইয়া বলতে পারবেন না যে এই শেয়ারের দাম বাড়াইতে হবে, যেটা হচ্ছে কি আপনার যেমন আমরা করি না, কি বলে, চালের দামের ক্ষেত্রে বা ডালের দামের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা গভর্নমেন্টের একটা ইন্টারফিয়ারেন্স থাকে, যে হচ্ছে গিয়ে আপনি গভর্নমেন্ট বলতে পারে যে চালের দামটা আপনার হচ্ছে গিয়ে 50 টাকা করে রাখা হোক রমজান মাসের মধ্যে। কিন্তু এখানে কিন্তু সরকার কখনো বলতে পারবে না যে শেয়ারের দাম এই 50 টাকাই হইতে হবে, মানে 50 টাকাতেই আপনারা হচ্ছে গিয়ে বিক্রি করতে পারবেন, ক্রয় বিক্রয় করতে পারবেন, এরকমটা হয় না। ঠিক আছে, মানে পারফেক্ট মার্কেটের ক্ষেত্রে এরকম সাধারণত হয় না। তো এই যে 1993 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা, অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান। তারপরে বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জ আছে, এটা আপনারা পড়ে নিবেন। কখনো কখনো যদি আসতেও পারে যে সাংহাই স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে চীনের স্টক এক্সচেঞ্জের নাম। নাসদাক, এটা হচ্ছে, এটা তো প্রায়ই আসে যে নাসদাক কোন দেশের স্টক এক্সচেঞ্জের নাম, নাসদাক হচ্ছে যুক্তরাষ্ট্রের। ঠিক আছে, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। ফেডারেল রিজার্ভ বোর্ড, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, এই যে স্টক এক্সচেঞ্জের নামগুলো, এইটা আপনারা পড়ে ফেলবেন।
ঠিক আছে, এখানে স্টক ইন্ডেক্সের নাম। ইন্ডেক্স মানে হচ্ছে কি আপনার স্টকটাকে ভালো দিকে যাচ্ছে, এই যে বাংলাদেশে যেমন ডিএসইএক্স আছে, সিএসইএক্স আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে স্টক ইন্ডেক্সের নাম, শেয়ারের গতি প্রকৃতি পর্যবেক্ষণ পরিমাপক, ঠিক আছে। তো স্টক ইন্ডেক্সের নামগুলো এটাও আপনারা একটু দেখে রাখতে পারেন, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে বন্ডের ব্যাপার, ঠিক আছে। বন্ড এটা পরে আসবে, আচ্ছা ঠিক আছে। বন্ড বন্ড কি জিনিস? বন্ড হচ্ছে এই যে গতদিনও আমরা পড়েছি বন্ড জিনিসটা আসলে কি। উম, আমরা যেমন হচ্ছে গিয়ে মূলধন ছোট ছোট খণ্ডে বিভক্ত করি, হ্যাঁ, বিক্রি করি। বন্ড হচ্ছে গিয়ে আপনার ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ইউনিট, ঠিক আছে। তো যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে এইরকম ঋণের ছোট ছোট অংশগুলা কোম্পানি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে, সেইটা হচ্ছে বন্ড। বুঝতে পারছি, সেইটা হচ্ছে বন্ড। বন্ডের কিন্তু হচ্ছে স্থায়ী সম্পত্তি বা দলিল পত্রাদি জামানত হিসেবে রাখে। জামানত, হোয়াট ইজ জামানত? জামানত হিসেবে রাখে কেন? মানে কোম্পানি যদি আপনার হচ্ছে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ না করতে পারে, তখন কিন্তু এইসব সম্পত্তি বিক্রি করে বিনিয়োগকারীদের অর্থ আদায় করতে পারে, বিনিয়োগকারীরা অর্থ আদায় করতে পারেন। হ্যাঁ, যে ধরেন আপনার 10,000 টাকার লোন আছে, ঠিক আছে, 10,000 টাকার লোন আছে, আপনি জামানত রাখলেন, আপনার একটা হচ্ছে গিয়ে আহ আপনার একটা ফ্ল্যাট জামানত রাখলেন, হ্যাঁ, ফ্ল্যাট, মিরপুরের একটা ফ্ল্যাট জামানত রাখলেন। হুম, যে যদি আমি তোমাকে এই 10,000 টাকা না দিতে পারি, তখন তুমি এই যে এই ফ্ল্যাটটা বিক্রি কইরা তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে নিতে পারো, 10,000 টাকা উসুল করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে জামানত বা সিকিউরিটি থাকে এখানে। আর কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে। ধরেন হচ্ছে গিয়ে একটা কমন স্টক হোল্ডারে কিন্তু হচ্ছে গিয়ে আজীবন তারা হচ্ছে স্টক হোল্ড করে রাখতে পারবে। হুম, কিন্তু বন্ড হোল্ডারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে, 10 বছর মেয়াদি একটা বন্ড, 3 বছর মেয়াদি বন্ড, 5 বছর মেয়াদি বন্ড, ঠিক আছে, একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। ওই মেয়াদের পরে আপনার হচ্ছে গিয়ে যে লিখিত মূল্যটা, ফেস ভ্যালুটা, যে আপনার হচ্ছে ধরেন 10,000 টাকা দিয়ে আপনি একটা শেয়ার মানে আপনি একটা বন্ড কিনছিলেন, ওই 10,000 টাকা প্লাস ওই যে সুদ সহ, সুদ তো আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক টাইম পিরিয়ড পর পর আপনি পাবেন, সুদ সহ ওই লিখিত মূল্যটা আপনি পাবেন আর কি, ঠিক আছে। এই স্বীকৃত বন্ডের থেকে আপনি ওইটা পাবেন, ফেরত পাবেন, বুঝছি। আরেকটা হচ্ছে যে সুদের হার নির্দিষ্ট থাকে, এই কারণে হচ্ছে গিয়ে এখানে আয়ের নিশ্চয়তা খুবই, অনিশ্চয়তাটা খুবই কম থাকে, যেটা হচ্ছে কমন স্টক হোল্ডারদের ক্ষেত্রে থাকে না। কমন স্টক হোল্ডারদের কিন্তু হচ্ছে গিয়ে লভ্যাংশ কোনো নির্দিষ্টতা নাই, ঠিক আছে। লভ্যাংশ কোম্পানি দিতেও পারে, নাও দিতে পারে, আপনি ক্লেম করতে পারবেন না। কিন্তু আপনি যদি বন্ড হোল্ডার হন, আপনি যদি হচ্ছে বন্ড হোল্ডার হন, তাহলে মানে কি আপনি হচ্ছে কি কোম্পানির জন্য ঋণদাতা। হুম, আপনি যেহেতু ঋণদাতা, আপনার সুদ যদি কোম্পানি না দেয় ঠিকঠাক মতো, আপনি যাই হচ্ছে গিয়ে কোম্পানির নামে কেস করতে পারবেন, আপনি যাই হচ্ছে কোম্পানিকে ক্লেম করতে পারবেন যে আচ্ছা তুমি আমার এত টাকা সুদ কেন দিলা না, ঠিক আছে। সুদ বা হচ্ছে গিয়ে কোম্পানির আসল এটা দিতে হচ্ছে গিয়ে বাধ্য। হ্যাঁ, বন্ডের বিপরীতে স্থায়ী সম্পত্তি অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় বিধায় বন্ডে বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়, এই তো। আপনি যদি কখনো, কোম্পানি যদি হচ্ছে কখনো সুদের টাকাটা বা হচ্ছে গিয়ে বন্ডের টাকাটা না পরিশোধ করতে পারে, তারা হচ্ছে জামানত হিসেবে রাখা যে সম্পত্তি ওইটা বেচে দিয়ে তারপর হচ্ছে গিয়ে বন্ড হোল্ডারদের পেমেন্ট মেটানো হয়, তারপরেও মেটানো হয় ভাই, হ্যাঁ। আর হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা ভিত্তিক বন্ড, টাকা ভিত্তিক, সরি, টাকা ভিত্তিক বন্ড, এইটার নাম হচ্ছে বাংলা বন্ড। হ্যাঁ, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রথম তালিকাভুক্ত বন্ড হচ্ছে এই বাংলা বন্ড, ঠিক আছে, আন্তর্জাতিক পর্যায়ে। লন্ডন লন্ডন স্টক এক্সচেঞ্জ এই তালিকাভুক্ত হয়েছে বাংলা বন্ড। এইটা হচ্ছে গিয়ে আপনার আম, এটা আছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পর্যায়ে তালিকাভুক্ত বন্ড হচ্ছে বাংলা বন্ড। আরেকটা আছে যেটা হচ্ছে গিয়ে প্রায়ই আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে বিসিএস এও আসছিল একবার, তার মানে এখানেও আসতে পারে না জানি, এরকম একটা মানে আমি দেখছি যে এখানে আসছে, সেটা হচ্ছে শরিয়া ভিত্তিক বন্ড। এইটাকে কি বলা হয় জানেন? এইটাকে বলা হচ্ছে সুকুক, সুকুক বন্ড। এরকম একটা প্রশ্ন আসছিল যে শরিয়া ভিত্তিক বন্ডকে কি বলা হয়। হ্যাঁ, সুকুক, মুদারাবা, মুশারাকা, এরকম একটা জিনিস আসছিল, বা এরকমই আসছিল যে সুকুক জিনিসটা কি। সুকুক হচ্ছে শরিয়া ভিত্তিক বন্ড। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ইসলামিক
শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন, শেয়ার বাজার প্রথম ইসলামিক মানে বন্ড লেনদেন করা হয়। ইসলামে তো আসলে হচ্ছে কি যে সুদটা হারাম, কিন্তু আপনার হচ্ছে শরিয়া ভিত্তিক শরিয়া আইন অনুযায়ী যে বন্ডটা হচ্ছে বিক্রি করা হয়, এখানে আসলে সুদ বলা হয় না, বলা হয় হচ্ছে মুনাফার হার, মুনাফা দেওয়া হয়, ঠিক আছে। তো এই বন্ড গুলাকে বলা হয় সুকুক বন্ড, ঠিক আছে। তো শরিয়া মানে বাজারে 28 ডিসেম্বর 2020 সালে বাংলাদেশ ব্যাংক প্রথম শরিয়া ভিত্তিক ইসলামিক বন্ড ইস্যু করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো পড়ে ফেলবেন। এই যে স্টক আর বন্ডের মধ্যে পার্থক্য, স্টক হচ্ছে গিয়ে ওনারশিপ পায়, বন্ড হোল্ডাররা কিন্তু ডেপ্ট হোল্ডার হিসেবে আপনার আম, মানে সুযোগ সুবিধা পায়, ঠিক আছে। আর স্টক হোল্ডাররা পায় হচ্ছে ডিভিডেন্ড, ঠিক আছে, ডিভিডেন্ড বা লাভের একটা অংশ। আর বন্ড হোল্ডাররা কিন্তু লাভের অংশ পায় না, ওরা পায় হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পায়, এটা হচ্ছে গিয়ে বন্ড হোল্ডাররা পায়। আর রিটার্নের গ্যারান্টি মানে হচ্ছে আপনার টাকা আপনি পাবেনই, এইটার গ্যারান্টি আপনার বন্ড হোল্ডারদের কাছে আছে, কিন্তু স্টক হোল্ডারদের কাছে এটা কিন্তু নাই। হ্যাঁ, আপনার হচ্ছে বন্ড হোল্ডারদের সমস্ত দেনা পাওনা সমস্ত কিছু মিট আপ করার পরে যদি কিছু থাকে কোম্পানির হচ্ছে, যদি কিছু থাকে তখন হচ্ছে স্টক হোল্ডাররা পায়, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু স্টক হোল্ডাররা এরকম আছে যে তারা হচ্ছে সম্পত্তির ক্লেম তারা পাচ্ছেনও না, এরকম এরকম হতে পারে, ঠিক আছে। আপনি যেহেতু কোম্পানির মালিক, আপনার ক্ষেত্রে কোনো এরকম গ্যারান্টি নেই, ঠিক আছে। আর হচ্ছে ভোটিং রাইট অবশ্যই থাকবে, যেহেতু আপনি কোম্পানির মালিক, স্টক হোল্ডারদের কাছে ভোটিং রাইট থাকে। আর বন্ড হোল্ডাররা যেহেতু মালিক না, ওরা ঋণদাতা, ওরা হচ্ছে আউটসাইডার হিসেবে থাকে, ওদের কোনো হচ্ছে গিয়ে ভোটিং রাইট থাকে না, ঠিক আছে। আর হচ্ছে ডিবেঞ্চার, বন্ড একটা জিনিস আর একটা হচ্ছে ডিবেঞ্চার আর একটা জিনিস। ডিবেঞ্চার, ডিবেঞ্চারে সাধারণত হচ্ছে জামানতটা থাকে না, এইটুকুই ডিফারেন্স, ঠিক আছে। বন্ডে জামানত থাকে, ডিবেঞ্চারে হচ্ছে জামানত থাকে না। হুম। তো ডিবেঞ্চারে হচ্ছে বন্ডের মতোই হচ্ছে নির্দিষ্ট হারে সুদ পায়, নির্দিষ্ট হারে সুদ পায়, কিন্তু হচ্ছে আপনার আম, কি বলে, এইটার হচ্ছে গিয়ে কোনো সিকিউরিটি নেই, জামানত নেই আর কি। হুম। আচ্ছা, প্রাইস বন্ড, প্রাইস বন্ড হচ্ছে একটু ডিফারেন্ট। প্রাইস বন্ডে হচ্ছে কি আপনার সুদ নাই, হ্যাঁ, ওখানে আপনার ইন্টারেস্ট আপনি পাবেন না। প্রাইস বন্ড হচ্ছে গণতন্ত্র মানে গণপ্রজাতন্ত্রী সরকার, সরকার থেকে আর কি এটা ইয়া করে, ঠিক আছে। ও, নিতু আপু, আচ্ছা, প্রাইস বন্ড বুঝে নি আগে, নিতু আপু একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, প্রাইজ বন্ড হচ্ছে কি আপনার গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক প্রবর্তিত একটা সঞ্চয়পত্র, সঞ্চয়, ওইটা হচ্ছে কি আলাদা জিনিস, ওইটা হচ্ছে সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড বলা হয়ে থাকে সঞ্চয়পত্রকে। সঞ্চয়পত্র হচ্ছে কি আপনার সুদ বা মুনাফা কিছু পাওয়া যায় না, তবে একটা নির্দিষ্ট সময় পরে আপনি হচ্ছে গিয়ে আহ আপনার হচ্ছে গিয়ে ফিক্স ভ্যালুটা আপনি পেয়ে থাকেন, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে আপনি ধরেন 10,000 টাকার একটা প্রাইস বন্ড আপনি কিনলেন, 10,000 টাকা তো ডেফিনেটলি না, ধরেন 1 কোটি টাকার, 1 লাখ টাকার একটা প্রাইস বন্ড কিনলেন, এটা মূলত একটা সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র বলে না, ওইটারে বলা হচ্ছে প্রাইস বন্ড, ঠিক আছে। তো সঞ্চয়পত্র আপনি কিনলেন, আপনার হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় পরে আপনারে হচ্ছে গিয়ে ইল সহ দেওয়া হবে, ধরেন আপনাকে আম, একটা 10 বছর পরে আপনারে দেওয়া হবে 11 লক্ষ টাকা, ঠিক আছে। ওই 11 লক্ষ টাকা কিন্তু সুদ না, আপনি যে টাইম ভ্যালু অফ মানি পড়ানোর সময় আপনি হচ্ছে কি বুঝবেন যে হচ্ছে আজকের 1 লক্ষ টাকা আগামী দিনের 1 লক্ষ টাকা সেম না, ঠিক আছে। আম, আগামী দিনে হচ্ছে কি আপনার টাকার ভ্যালুটা তো হ্রাস পাবে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনি ওই যে ডিসকাউন্টিং রেট, ওই ডিসকাউন্টিং মার্কেটের যে ডিসকাউন্টিং রেট, ওই রেটে একটা হচ্ছে কি অ্যামাউন্ট আপনি পাবেন, ওই রেটে ক্যালকুলেট করে আপনি হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট পাবেন একটা নির্দিষ্ট পরে, 5 বছর পর বা 10 বছর পর, কিন্তু ওখানে আপনার কোনো সুদ পাবেন না, হ্যাঁ, মাঝে কোনো সুদ দেওয়া হবে না। এটা হচ্ছে প্রাইস বন্ড। হ্যাঁ, ওইটাই তো, সঞ্চয়পত্রে সুদ দেয়, কিন্তু হচ্ছে গিয়ে প্রাইস বন্ড হচ্ছে গিয়ে আলাদা রকম, ওখানে হচ্ছে গিয়ে কোনো আপনার হচ্ছে গিয়ে সুদ দেয় না, সুদ মুক্ত, ঠিক আছে। ওইখানে ধরেন হচ্ছে প্রাইজ বন্ড এরকম যে লটারির মাধ্যমে আপনার হচ্ছে লটারি ড্র করে বিজয়ীদের হচ্ছে আপনার নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়, এরকম আর কি। প্রাইজ বন্ড ইজ ডিফারেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে লাভ কি, ওই যে অনেকটা এই জিনিসটা লটারির মতো, আপনি জিতলে তো হচ্ছে টাকা পেতেও পারেন, বা হচ্ছে গিয়ে একটা অ্যামাউন্ট আপনি পেতেও পারেন।
আচ্ছা, ঋণটা কি কোম্পানি দিচ্ছে না নিচ্ছে? ওই যে বন্ডের ক্ষেত্রে কোম্পানি নিচ্ছে, ঠিক আছে, আপনি কোম্পানির ঋণ প্রোভাইডার, ঠিক আছে। আর জামানত হচ্ছে গিয়ে কোম্পানির একটা ইয়া থাকে, কোম্পানির একটা সম্পত্তি থাকে, ওই সম্পত্তিটা জামানত হিসেবে থাকে। কোম্পানি যদি কখনো আপনার হচ্ছে ঋণের টাকা পরিশোধ না করতে পারে, তাইলে ওই যে অ্যাসেটটা ওইটা বিক্রি করে আপনার হচ্ছে যারা বন্ড হোল্ডার তাদেরকে হচ্ছে গিয়ে পেমেন্ট করা হয়ে থাকে। লটারি তো ফেয়ার অবশ্যই না, লটারি তো ফেয়ার না, জুয়ার মতোই। এরপরে হচ্ছে কি ডিবেঞ্চার। আম, হ্যাঁ, তখন ড্র হইলে পুরস্কার দেওয়া হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে। ইয়েস ইয়েস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ডিবেঞ্চার, এখন ডিবেঞ্চারের মালিকরা হচ্ছে কি সাধারণত কি পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে। এরা কিন্তু হচ্ছে বন্ড হোল্ডারের আগেই হচ্ছে কি আপনার সুদ পাওয়া যায়, ঠিক আছে, সুদের টাকাটা বা হচ্ছে কি আপনার যে সম্পত্তির উপর ক্লেম, তারা হচ্ছে বন্ড হোল্ডারের আগে তারা পায়। ঠিক আছে, পাওনাদারের সমান মর্যাদা ভোগ করে, ফলে কোম্পানির অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদেরকে সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের, ও আচ্ছা সরি, আমি এটা ভুল বলছি। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে কি পাওনাদারদের সমান মর্যাদা ভোগ করে, তো ফলে হচ্ছে কি কোম্পানি অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের সুদ পরিশোধ করা হয়। কোম্পানি একইভাবে কোম্পানি বিলুপ্তির সময়ও আপনার হচ্ছে বন্ড মালিকদের দাবি দেওয়া মেটানোর পরে আপনার ডিবেঞ্চার মালিকদের হচ্ছে গিয়ে পাওনা পরিশোধ করা হয়। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যদি এরকম সিচুয়েশন আসে কোম্পানি বিলুপ্তির সময়, যে হচ্ছে গিয়ে আপনার উম ইয়ার কি বলে কি বলে উম সম্পত্তি টম্পত্তি সমস্ত কিছু বিক্রি কইরা বন্ড হোল্ডারদের পাওনা পরিশোধ করার পরে আর ডিবেঞ্চার মালিকদের হচ্ছে গিয়ে পরিশোধ করার জন্য কোনো টাকা নাই কোম্পানির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ডিবেঞ্চার হোল্ডাররা কোনো টাকা পয়সা পাবে না। এবং জামানত তো নাই, কোনো জামানত নাই, হ্যাঁ। এক্ষেত্রে ডিবেঞ্চারে ইয়া করাটা রিস্কি কারণে, ঠিক আছে। এখানে ডিবেঞ্চার মানে মালিক হওয়াটা খুবই রিস্কি আর কি। আর বন্ড হোল্ডাররা হচ্ছে কি লোয়ার রিস্ক। হুম। আর বন্ড সাধারণত হচ্ছে গভর্নমেন্ট বা কর্পোরেট মানে হোল্ডাররাও হচ্ছে গিয়ে বন্ড ইস্যু করতে পারে, গভর্নমেন্টও সাধারণত বন্ড ইস্যু করে, হ্যাঁ। ডিবেঞ্চার সাধারণত হচ্ছে কর্পোরেটরা ইস্যু করে, মানে গভর্নমেন্ট কিন্তু ডিবেঞ্চার কখনো তেমন ইস্যু করে না, ঠিক আছে। আর ডিবেঞ্চার তো আনসিকিউরড, তার মানে এখানে রিস্ক বেশি। আর বন্ডে হচ্ছে যেহেতু জামানত থাকে, এখানে রিস্কটা কম। হুম। এই তো, আজকের মতো এখানেই শেষ, 7:30 অলরেডি বেজে গেছে।